আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কেরিয়ার সম্পর্কিত লাইভ প্রোগ্রাম মিট উইথ স্কলারের সেকেন্ড এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি জহুরুল। গত এপিসোডে আমরা অনেকের কাছ থেকে খুব সুন্দর সাড়া পেয়েছি। এজন্য সবাইকে ধন্যবাদ। আজকে আমাদের অতিথি হিসেবে আছেন মোহাম্মদ মমতাজুর রহমান নিলয় ভাই। উনি উচ্চশিক্ষায় কোভিড-19 এর প্রভাব নিয়ে আলোচনা করবেন। সাথে উনার উচ্চশিক্ষার জার্নিও আমাদের সাথে শেয়ার করবেন। ভাইকে স্বাগতম জানাই। আমরা এখন শুরু করব। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছিস? ভালো আমি আছিস? আলহামদুলিল্লাহ ভালো। বাসায় আচ্ছা, সবাই কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি ভাই, তাহলে আমরা এখন শুরু করি। আমরা জি ভাইয়ের একটা ছোট ইন্ট্রোডাক্টরি স্লাইড বানিয়েছিলাম, ওইটা মনে হয় ভাই একটু প্রেজেন্ট করি আমরা এখন। জি প্লিজ। জি। ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। ওকে। ভাই বর্তমানে পিএইচডি ফেলো হিসাবে এডিথ কোয়ান ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া, উনি ওখানে আছেন। আহ, তারপর ভাই যদি একটু বলতেন আপনার একটু ইন্টারাকশন আমাদের যদি হালকা করে আচ্ছা দিতেন। আচ্ছা, ধন্যবাদ জহুর আমাকে আহ, এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য এবং কুয়েটিয়ানদের সাথে আমার অভিজ্ঞতা, আমার দৈনন্দিন যে ছোট ছোট এক্সপিরিয়েন্স আছে এগুলো শেয়ার করার সুযোগ করে দেওয়ার জন্য। আমি এখানে আছি এডিথকন ইউনিভার্সিটি। এটা ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে, আহ, অস্ট্রেলিয়ার একটা স্টেট। অস্ট্রেলিয়া আসলে সবচেয়ে বড় স্টেট। তো এই ইউনিভার্সিটিতে আমি চেষ্টা করতেছি কাজ করার ফটোভোল্টাইক অ্যাপ্লিকেশন বেস। তো ফটোভোল্টাইক দিয়ে একটা আমি আসলে চেষ্টা করতেছি যে ফটোভোল্টাইককে কিভাবে এগ্রিকালচারে ব্যবহার করা যায়, যেটা আমরা সবাই জানি এগ্রিভোল্টাইক বলে। তো এটা জাপান এবং তুর্কি এবং বিভিন্ন ডেভেলপ কান্ট্রিতে বেশ জনপ্রিয়। তো সেটাকে অস্ট্রেলিয়াতে আরো বেশি জনপ্রিয় অথবা আরো আরো কিভাবে ইফেক্টিভ করা যায় এটা নিয়ে আমরা আসলে কাজ করার চেষ্টা করছি। তো ধন্যবাদ জরুর। জি, আমরা তাহলে ভাই পরের স্লাইডে যাই। এখানে ভাই আসলে একটু ভাইয়ের জার্নিটা ব্রিফে দেখানো হয়েছে। ভাই যদি একটু জি বলতেন। আচ্ছা, আমি মজার ব্যাপার হলো যে আমি বেসিক্যালি প্রথমে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হই 2003 সালে। তো সিভিল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হওয়ার পরে দেন তখন আসলে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ড্রয়িং খুব ভালো জানা লাগে। তো আমার আসলে হাত খুবই ব্যাকা, লেখা হাতের লেখাও খুব ব্যাকা হয়ে যায়। ড্রয়িং করতে গেলেও খুব ব্যাকা হয়ে যায়। তো আমি দেখলাম যে আসলে সিভিল ইঞ্জিনিয়ারিং এ আমার জন্য আসলে না। তখন আমি পরবর্তীতে আবার অ্যাডমিশন দিয়ে দেন আমি পরের বছর 2004 সালে দেন ট্রিপলিতে আসলে অ্যাডমিশন নিই। তো দেন আমরা মোটামুটি 2009 সালে কোন রকম সেশন জজ ছাড়াই আলহামদুলিল্লাহ বের হয়ে যাই। এরপরে আমি জয়েন করি রুরাল সার্ভিস ফাউন্ডেশন রহিমা প্রজের একটা সিস্টার কনসার্ন। সেখানে আমরা সোলার প্যানেল ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে মার্কেটিং এবং বিভিন্ন ধরনের কাজের সাথে সংশ্লিষ্ট থাকি। এবং ওখানে আমাদের মোটামুটি 20-22 জন কুয়েটিয়ান জয়েন করার সুযোগ ছিল এবং আমরা একসাথে কাজ করি। এরপরে ওখানে কাজ করতে করতে আমি পরবর্তীতে চলে যাই কাতারের একটা পাওয়ার প্ল্যান্টে চলে যাই এবং ওখানে আমি বেশ 2 বছর ছিলাম। বাংলাদেশে রহিমা প্রজে 2 বছর, দেন ওখানে 2 বছর চাকরি করি। তো আমি যখন প্রফেশনাল লাইফে ছিলাম তখন মনে হলো যে আমার আসলে একাডেমিক লাইনে একটু ট্রাই করা দরকার। তো যেহেতু ব্যাচেলার ডিগ্রি দিয়ে একাডেমিক লাইনে আসার থেকে একটু হায়ার স্টাডিতে যাওয়া ভালো, তাহলে আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা একটু স্ট্রং হবে। তো সে কারণে আমি চেষ্টা করি, যেহেতু আমার রুমমেট লিমন অলরেডি ও জার্মানিতে পড়াশোনা শেষের দিকে, তো আমাকে উৎসাহ দিতে থাকে এবং এরই প্রেক্ষিতে আমি কাতার থেকে অ্যাপ্লাই করি জার্মানিতে এবং আমি অ্যাডমিশন পাই। তো পরবর্তীতে জার্মানিতে যাই 2012 সালে। 2012 সালে আমি ওখানে মাস্টার্স করি এনার্জি সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপরে। তো ওটা মোটামুটি 2 বছরের ভিতরে আমার শেষ হয়। তো আমি সার্টিফিকেট পাই জানুয়ারিতে, 17ই জানুয়ারিতে। দেন আমি আসলে দেশে ব্যাক করি, কারণ আমার আসলে ফার্স্ট বেবিটা দেশে জন্মগ্রহণ করে, তো আমি আসলে স্টে করতে চাইনি। তো ওদের নিয়ে থাকতে চেয়েছি। দেন আমি এটা ব্যাক করি। ব্যাক করার পরে দেন আমি বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট হই এবং অবশেষে আমার সর্বশেষ প্রতিষ্ঠান ছিল
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। ওখানে আমি মোটামুটি 2 বছর মতো কাজ করি। এরপরে পরবর্তীতে আমি পিএইচডির জন্য অস্ট্রেলিয়াতে আসি আসলে। জোর জোহর প্লিজ আমাকে 1 মিনিট একটু জোহর 1 মিনিট ওয়েট কর, আমার আসলে শিওর। লাইটটা অফ হয়ে গেছে, এটা মুভিং সেন্সর থাকে তো এখানে, মানুষ মুভ না করলে অটোমেটিক বন্ধ হয়ে যায়। তো আমি বসে আছি অনেকক্ষণ, বুঝতে একটু পারছি। ওয়েট কর। ঠিক আছে। শিওর। আমি বেসিক্যালি শুরু থেকেই আমি সোলার সেল অথবা রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করার চেষ্টা করছি। তো এক্ষেত্রে আমি সিলিকন সোলার সেল নিয়ে কাজ করেছি, এটা ফ্যাব্রিকেশন নিয়ে কাজ করেছি, এবং সোলার প্যানেলের রুট লেভেলের ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করেছি, সেমিকন্ডাক্টর প্রসেসিং, গ্যালিয়াম নাইট্রেট নিয়ে কাজ করেছি, বিভিন্ন ধরনের ন্যানো মেটেরিয়াল, ন্যানো কোটিং, বিভিন্ন ধরনের কোটিং নিয়ে কাজ করার চেষ্টা করছি আর কি। তো বেসিক্যালি আমি পিওর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আপাতত নাই, আমি একটু বলা যায় একটু অ্যাপ্লাইড ফিল্ডে চলে আসছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। এখন ফটোভোল্টাইকের অ্যাপ্লিকেশনস অথবা বিভিন্ন ধরনের, যেমন গ্লাস গুলাতে কোটিং করা হয়, বিভিন্ন বিল্ডিং গুলাতে কোটিং করা হয়, কোটিং এরও কাজ করি আমরা, এখানে স্পাটারিং মেশিন আছে এগুলা দিয়ে। তো মোটামুটি আমি ম্যাটেরিয়াল সাইডে চলে গিয়েছি আর কি, বর্তমানে ম্যাটেরিয়াল বেস কাজ করছি। জরুল। জি ভাই, আমরা আজকে ভাইয়ের সাথে এগুলো টপিক নিয়ে আলোচনা করব। ফার্স্টে হয়তো ভাই আমাদের কোভিড-19 আসলে হায়ার স্টাডির যে ইফেক্টটা, এটা আমাদের নিয়ে আমরা একটু ডিসকাস করবো, কারণগুলো আমরা শুনবো। আচ্ছা, কোভিড-19 তো সারা পৃথিবী মোটামুটি এফেক্টেড। তো সেক্ষেত্রে আমি বর্তমানে যেহেতু অস্ট্রেলিয়া আছি, অস্ট্রেলিয়ার কিছু কথা আমি বলতে পারবো। তো অস্ট্রেলিয়া বেসিক্যালি এডুকেশনটা একটা বিজনেস, এবং অস্ট্রেলিয়াতে মোটামুটি 2008 থেকে 2018-তে এদের একটা বড় ধরনের একটা মানে রেভিনিউ একটা জাম্প হয়। 2018-তে যেখানে 8% ছিল মোটামুটি রেভিনিউ আসতো এডুকেশন থেকে, সেখানে 2018-তে এটা জাম্প করে 260%-এ চলে যায়। তো এরা মোটামুটি বেশ ভালো পরিমাণ, অলমোস্ট 35.6 বিলিয়ন আসলে এডুকেশন থেকে আসতো, এবং 2019-ও আসছে। কিন্তু হঠাৎ করে এই কোভিড এর কারণে এই বছরে মোটামুটি অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি, যেটা আমি রিপোর্টে দেখলাম, 16 বিলিয়ন রেভিনিউ লস করছে জুন 2020 থেকে, মানে মোটামুটি এই পর্যন্ত আর কি। তো এর ভিতরে আমার যে স্টেট আর কি, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার, এখানে দুইটা উল্লেখযোগ্য ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এন্ড কার্টিন ইউনিভার্সিটি। তো এরাও বেশ ভালো পরিমাণ লস করছে এই এডুকেশন থেকে। তার ভিতরে ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এরা প্রায় $60 মিলিয়ন লস করছে, এবং কার্টিন ইউনিভার্সিটি $60 মিলিয়ন লসে আছে। তো সব ইউনিভার্সিটি মোটামুটি লসে আছে। তো এরা এই লস গুলাকে কাটানোর জন্য বিভিন্ন ধরনের ছোটখাটো ফান্ড ছিল, কিছু ক্যাজুয়াল জব ছিল, কিছু কোলাবোরেটিভ স্কলারশিপ ছিল, এগুলাকে তারা মোটামুটি অফ রাখছে, আপাতত অফ রাখছে। তো সেক্ষেত্রে কিছু স্কলারশিপ হয়তো বা কম অফার হবে, কিন্তু স্কলারশিপ একেবারেই নয় সেটা ঠিক না, স্কলারশিপ আছে। এবং সাথে সাথে 1 মিলিয়ন আর কি, 1 মিলিয়ন জব লস করছে অস্ট্রেলিয়ান, জব কাট হয়েছে অলমোস্ট 1 মিলিয়ন। তো সেক্ষেত্রে যারা জব হারাইছে এরা চেষ্টা করবে যে পার্ট টাইম জব খোঁজার জন্য। তো আগে যে পার্ট টাইম জবগুলো স্টুডেন্টরা করতো, হয়তোবা এখন যারা জব হারাইছে তারা হয়তোবা এই কাজগুলোর দিকে ঝুঁকে পড়বে। তো এই কাজগুলো এখন একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে আর কি। তো অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট চেষ্টা করতেছে, যেহেতু স্টুডেন্টদের এখন পার্ট টাইম জব খুঁজে পাওয়া কঠিন, অথবা অন্যদের জন্য কঠিন হয়ে পড়েছে, সেক্ষেত্রে তারা কিছু রিলিফ ফান্ড দিয়েছে। তো এই ফান্ডের ভিতরে যেমন আছে কিছু ডোমেস্টিক স্টুডেন্টদের জন্য এক ধরনের, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য এক ধরনের। যেমন ডোমেস্টিক স্টুডেন্টদের জন্য কিছু কিছু কোর্স একেবারে ফ্রি রাখা হয়েছে, এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ওয়ান টাইম $1,500 করে অনেক ইউনিভার্সিটি গ্রান্ট হিসেবে দিচ্ছে।
আর আরো আরো যে মজার ব্যাপার সেটা হলো যে অস্ট্রেলিয়া আসলে মোটামুটি যে ব্যান্ড আছে ইন্টারন্যাশনাল ট্রাভেল ব্যান বা ফ্লাইট ব্যান, এটা মোটামুটি ধারণা করা হচ্ছে যে আহ, জানুয়ারি হলো জানুয়ারি 2021 থেকে মোটামুটি এটাকে তুলে নেওয়া হবে, কিন্তু এটা আসলে নর্মালাইজ হইতে অলমোস্ট 2022 লেগে যাবে। হ্যাঁ, তো কিছু সার্টেন কান্ট্রির জন্য হয়তো বা ওপেন করে দিবে। হ্যাঁ, তারপরে এই তো সেক্ষেত্রে হয়তোবা অনলাইনে হয়তোবা ক্লাস করতে হতে পারে, যারা হয়তোবা অফার পাবে তারা হয়তোবা ইমিডিয়েটলি অস্ট্রেলিয়া আসতে পারবে না, কারণ ফ্লাইট অফের জন্য ইন্টারন্যাশনাল ফ্লাইট এখন ব্যান করা আছে। তো সেক্ষেত্রে তারা অনলাইনে হয়তোবা পড়াশোনাটা করতে পারবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এখন হায়ার স্টাডিটা কিছুটা চ্যালেঞ্জিং। যেমন আমি বলি এখানে কিছু আমার এডিথ কাউন ইউনিভার্সিটিতে কিছু ক্যাজুয়াল জব ছিল, যেটাতে আসলে আমি প্ল্যান করেছিলাম যে এবার হয়তো বা জয়েন করতে পারবো, কিন্তু আমি তাদের সাথে কন্ট্যাক্ট করে দেখি যে তারা আসলে এই কোভিড এর কারণে সেটাকে আপাতত অফার করছে না। তো এই ধরনের ছোটখাটো কিছু ব্যাপার থেকেই যায়। তো আমি বলবো যে যারা আসলে প্ল্যান করছে হায়ার স্টাডির জন্য, তারা কিছুটা একটু ইয়ে করে নিতে পারে। হ্যাঁ, নিজেদেরকে আরো কিছু স্কিল ডেভেলপ করে নিতে পারে, কিছু জার্নাল পেপার বের করতে পারে, কিছু তাদের যে থিসিস ছিল থিসিস থেকে তারা ছোট করে কিছু পেপার বের করে নিতে পারে। হ্যাঁ, এখন মোটামুটি কোভিড রিলেটেড অনেক পেপার আসলে পাবলিশ হচ্ছে, এবং কোভিড-19 এই 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 টার্মটা থাকলে অনেক জায়গায় পেপারটা খুব সহজেই একসেপ্ট হচ্ছে। তো আমি বলবো যে এই টাইমটাতে আসলে পেপার রাইটিং এর জন্য খুব ভালো একটা সময়। আমি আসলে এই টাইমটাও কাজে লাগানোর চেষ্টা করেছি। আমাদের অস্ট্রেলিয়াতে মোটামুটি 2 থেকে 2.5 মাস মতো কোভিড এর কারণে মোটামুটি ইরেগুলার ছিল ইউনিভার্সিটিতে আসা যাওয়া। সেই মুহূর্তে আমি বাসায় বসে কিছু পেপার লেখার চেষ্টা করেছি, যেমন রিভিউ পেপার লেখা যেতে পারে। রিভিউ পেপার লেখার জন্য আমাদের আসলে ওই এক্সপেরিমেন্টাল ডেটা লাগছে না, আমাদের কিছু জার্নাল রিলেটেড জার্নাল আসলে থেকে দেন রিভিউ করে আমরা একটা পেপার লিখতে পারি। সেক্ষেত্রে যদি আমার কারো যদি হেল্প লাগে, কোনো পেপার যদি তারা ডাউনলোড করতে না পারে, সেক্ষেত্রে আমাকে নক দিতে পারে কুইটিয়েন্সরা। তো আমি চেষ্টা করব, হ্যাঁ, সময় সুযোগ করে তাদেরকে সেই পেপারটা আমার যদি এক্সেস থাকে ইনশাল্লাহ আমি সেটা সেন্ড করার চেষ্টা করব। তো এই তো আর কি জহুর। জি জহুরুল, আমি শুনতে পাচ্ছি না তোকে। হ্যালো? হ্যাঁ, জি ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি, এতক্ষণ শুনতে পারি নাই। কোনো কোশ্চেন সরি ছিল? ভাই, মনে হয় না, আমি বলছি হ্যাঁ জহুর। হ্যাঁ জহুর, শুনতে পাচ্ছি এখন। যে এখন কি ইউনিভার্সিটি ক্লাস কন্টিনিউ হচ্ছে? হ্যাঁ জহুর, শুনতে পাচ্ছি। হ্যালো? হ্যালো? হ্যালো ভাই, হ্যাঁ সরি মনে জহুর, আমি হয় শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ জি, নেটের মনে একটু প্রবলেম হচ্ছিল, এখন মনে হয় আপনি শুনতে পাচ্ছেন। তাহলে জি। আমরা আসলে নেক্সট বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাস করি। আপনি যদি এখন আপনার জার্নি গুলো আমাদের একটু বলতেন, যে আপনি মাস্টার্সে যে জার্মানিতে গেলেন, এখানের জার্নিটা যদি আমরা ছোট করে একটু শেয়ার করতেন। আচ্ছা, তো এখানে আহ, জার্মানিতে বেসিক্যালি যেটা ওরা দেখে, আমার যেটা মনে হয়েছে আমার পার্সোনাল পার্সপেক্টিভ থেকে, ওরা জব এক্সপিরিয়েন্সটাকে একটু ভ্যালু অ্যাড করে, জব এক্সপিরিয়েন্সটাকে প্রায়োরিটি দেয়, এবং ওই রিলেটেড ফিল্ডে। এবং আমি যে সাবজেক্টে অ্যাপ্লাই করছি
ওই সাবজেক্টের যে কোর্সগুলো আমার কমপ্লিট হয়েছে ওই কোর্সের কত জিপিএ ছিল আমার, বা ওই ধরনের কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, এটা একটা প্রায়োরিটি পায় আসলে। তো আমি আমি চেষ্টা করলাম যে এরকম ওই বিভিন্ন ইউনিভার্সিটিতে, যেমন ডাডের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন কোর্সগুলো আসলে দেখা যায় আমার আসলে কোন ফিল্ডে ইন্টারেস্ট, দেন ওখানে ওই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে ওরা মোটামুটি ওই রিলেটেড ফিল্ডে স্কলারশিপ আছে কিনা, বা কি ধরনের সাবজেক্ট আছে, কত টিউশন ফি আছে কিনা আদৌ, হ্যাঁ কি কি ধরনের জিনিস পড়ানো হয়, ডিটেলস ওই ওয়েবসাইটে দেওয়া থাকে। তো আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা একটু দিয়ে দিচ্ছি এখানে কমেন্ট জি বক্সে। তো এখান থেকে মোটামুটি ওরা আসলে যারা চাচ্ছে, যারা যেতে চাচ্ছে আর কি, তারা মোটামুটি এখান থেকে একটা আইডিয়া পেতে পারে যে আসলে কি ধরনের স্কলারশিপ অফার করে এবং কি ধরনের স্কলারশিপ অ্যাভেলেবেল আছে। ওখান থেকে দেন মোটামুটি একটা আইডিয়া পাওয়া যেতে পারে। তো আমিও বেসিক্যালি ওই ওয়েবসাইটে যাই এবং রিলেটেড ফিল্ডগুলো দিয়ে এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করার চেষ্টা করি। তো জার্মানিতে মজার ব্যাপার হলো যে ওখানে আসলে এখন কি হয় আমি জানি না, তবে আমার সময় অনলাইনে আমি অ্যাপ্লাই করি, দেন অনলাইনের ওইটাকে আমি প্রিন্ট করি, প্রিন্ট করে দেন আমার যে হার্ড কপিগুলো ছিল ওইগুলাকে আমি অ্যাটাচ করি, হ্যাঁ নোটারি করি, নোটারি করে অ্যাটাচ করে দেন ওই অনলাইন কপিটাকে অ্যাড করে ওখানে দেন আমি এটাকে হার্ড কপি সহ কুরিয়ার করে পাঠাই দিই বিভিন্ন ইউনিভার্সিটিতে, কাতার থেকে আমি পাঠাই। তো এটাই আর কি। তো জার্মানি অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আসলে হার্ড কপিটা খুব জরুরি না, কিছু ইউনিভার্সিটিতে লাগে, যেমন RMIT অথবা ভিক্টোরিয়া ইউনিভার্সিটি, এগুলোতে বেসিক্যালি হার্ড কপি অবশ্যই লাগে, কিন্তু আমার ইউনিভার্সিটি যেমন এডিথ কাওয়ান অথবা অন্যান্য ইউনিভার্সিটিতে অনেক সময় লাগে না হার্ড কপিগুলা। তো জার্মানিতে আসলে ব্যাপার, যেমন আমার সময় জার্মান ল্যাঙ্গুয়েজের কোয়ালিফিকেশনটা লাগে নাই, জার্মান ল্যাঙ্গুয়েজের দক্ষতা। তো এখন আসলে জার্মান ল্যাঙ্গুয়েজের দক্ষতাটাকে গুরুত্ব সহকারে দেখা হয়, জার্মান ল্যাঙ্গুয়েজে তার কতটা দক্ষতা আছে। ইভেন অনেক ইউনিভার্সিটিতে GRE-টাকেও এনকারেজ করে, হ্যাঁ GRE থাকলে অনেক ক্ষেত্রে ভালো, যেমন মিউনিক ইউনিভার্সিটিতে বলা থাকে যে GRE অথবা GMAT অথবা আদার্স রিলেটেড ইয়েগুলা কোয়ালিফিকেশন গুলাকে তারা প্রায়োরিটি দেয়। জার্মানিতে মোটামুটি আমি বলবো যদি কেউ ডিটারমাইন্ড থাকে যে জার্মানিতে আমি যেতে চাই, তবে আমি তাকে এনকারেজ করবো যে ভাষা শেখার জন্য, জার্মান ল্যাঙ্গুয়েজ ডয়েস শেখার জন্য। সো কেউ যদি ডয়েস শেখে এবং ডয়েসে সে যদি কথা বলতে পারে, তবে জার্মানিতে আসলে চাকরির অভাব নাই। জার্মানি এমন একটা কান্ট্রি যেখানে প্রচুর R&D কোম্পানি আছে, প্রচুর রিসার্চ হয়, প্রচুর ওখানে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রি বেসড কান্ট্রি, কিন্তু ওই ল্যাঙ্গুয়েজটা একটা প্রধান ব্যারিয়ার। তো কেউ যদি ল্যাঙ্গুয়েজটাকে খুব সিরিয়াসলি নেয় এবং সে প্রথম থেকেই, হ্যাঁ সে যদি চেষ্টা করে অল্প অল্প করে শেখার এবং একটা দক্ষতা অর্জন করে এবং সে তারপরে যদি সে জার্মানিতে যায়, তবে আমার মনে হয় সে খুব ভালো সাস্টেইন করতে পারবে এবং জার্মানি তার জন্য খুব সহজ হয়ে যাবে আশা করা যায়। তো জার্মানিতে যে আমার যে সমস্যাটা ছিল, যে আমার আসলে জার্মান ল্যাঙ্গুয়েজে ওখানে গিয়ে আমি শিখি, ওখানে কিছু কোর্স করা ইউনিভার্সিটি, ওই কোর্সগুলো করে দেন আসলে জার্মান ওইভাবে শেখাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো একটু আগে থেকে শেখা ভালো, কারণ নতুন একটা ল্যাঙ্গুয়েজ আসলে মানুষ যতই বয়স হয়ে যায় তার আসলে দক্ষতা বা তার আসলে কোনো একটা নতুন জিনিস শেখার আগ্রহ ততই কমে যায়। তো এই জন্য যত আগে শেখা যায় ততই ভালো, হ্যাঁ। এবং যে কারণে আমাকে বিভিন্ন জায়গায় গিয়ে বলতে হতো যে মানে কানেন জি স্প্রাকেন ডয়েস। সো আমি জার্মান বলতে পারি না, আপনি কি ইংলিশে কথা বলবেন কিনা। তো এই ধরনের সিচুয়েশন গুলো আর কি পড়তে হয়। তো আমিও দেখেছি আমার বেশ কিছু ফ্রেন্ড আছে যারা ওই ল্যাঙ্গুয়েজের কারণে স্টিল স্ট্রাগলিং করতেছে, হ্যাঁ স্ট্রাগলিং একটা অবস্থায় আছে। তো ল্যাঙ্গুয়েজটা আসলে খুব জরুরি জার্মানি যাওয়ার ক্ষেত্রে। আমি বলবো যে মোস্ট হলো ইম্পর্টেন্ট হলো মানে প্যারামিটার আর কি, হ্যাঁ মানে জার্মানির জন্য সেটা হলো যে ল্যাঙ্গুয়েজ, আর ওখানে জব আসলে অ্যাভেলেবেল জব আছে। এই দেন হলো আসলে আমার ওখানে অপরচুনিটি ছিল স্টে করার, বাট হলো আসলে জার্মানি থেকে নর্মালি খুব কম মানুষই ব্যাক করে, বা আমাদের সময় করেনি, কিন্তু আমার আসলে ওখানে ইচ্ছা করেনি। ল্যাঙ্গুয়েজটা আমার কাছে খুব ডিফিকাল্ট মনে হতো, ল্যাঙ্গুয়েজটাকে আমি ওইভাবে অ্যাডাপ্ট করতে পারিনি। এই এরপরে কি কথা বলা যায় জো?
ভাইয়া একটা কোয়েরি ছিল যে বাংলাদেশ থেকে মানে কোন কোন প্রতিষ্ঠানে থেকে ল্যাঙ্গুয়েজ শিখতে পারে, জার্মান ল্যাঙ্গুয়েজ এমন কিছু? ও আচ্ছা, বাংলাদেশে গোতে ইনস্টিটিউট নামে একটা ইনস্টিটিউট আছে, জার্মান ইনস্টিটিউট, গোতে ইনস্টিটিউট। তো ওই গোতে ইনস্টিটিউটই হলো ওদের অথরাইজ আর কি। যেমন আমাদের ব্রিটিশ কাউন্সিল আছে, তারপরে আইডিএফ আছে, বা আদার্স যে ইনস্টিটিউট গুলো আছে ইংলিশের জন্য। হুম। তেমনি হলো ওই গোতে ইনস্টিটিউটটা হলো ধানমন্ডিতে সম্ভবত। তো ওখান থেকে আমার হ্যাঁ ভাই। ওয়াইফও জার্মান ল্যাঙ্গুয়েজে বিয়ে করে, ডিগ্রি একটা কোর্স করে আর কি, A1 সার্টিফিকেট পায়। তো ওটা ভালো আর কি, গোতে ইনস্টিটিউট। এবং ঘরে বসে শিখতে পারবে। আমাদের ওই যে একটা গ্রুপ আছে, জার্মান অ্যাসোসিয়েশন, বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন জার্মানি, এরকম নামে একটা গ্রুপ আছে। ওখানে প্রচুর পরিমাণ মানুষজন আছে যারা এই ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে, ল্যাঙ্গুয়েজের বিভিন্ন ধরনের লিঙ্ক গুলা দেয়। হ্যাঁ, কেউ চাইলে ওখানে হয়তো অ্যাড থাকতে পারে। জি জো। জি। হ্যাঁ। জি ভাইয়া, একটা প্রশ্ন ছিল যে হচ্ছে উম, জার্মানিতে তো মানে জিআরই, জি আপনি বললেন জিআরইটা, মানে জিআরই স্কোরও অনেক ভার্সিটিতে না কাউন্ট করা মানে হয়। এটা এটা হয়েছে কি, মানে নট নেসেসারি। মানে আমার মনে হয় যে আর ইভেন অস্ট্রেলিয়াতে? অস্ট্রেলিয়াতে এগুলো আইএলস অথবা টোফেলটাকে ওইভাবে এনকারেজ করে না, আইএলস এনাফ। এখন হলো পিটিই নামে একটা আসছে, পিয়ারসন টেস্ট ইংলিশ, পিটিই নামে একটা টেস্ট আসছে, ইংলিশ টেস্ট, এটাকেও এনকারেজ করে। এবং আইএলটিএস, এই দুইটাই হলে এনাফ। 6.5 থাকলে হয় আইএলস এ। আর পিটিইতে মোটামুটি 62 প্লাস বা 63 প্লাস থাকলে হয়। আর জার্মানিতেও জিআরই ম্যান্ডেটরি না, ওরা বলে যে মানে ইয়ে করে, এনকারেজ করে, রিকমেন্ড করে আর কি। মনে কর যে মনে করা থাকলে প্লাস পয়েন্ট। প্লাস পয়েন্ট আর কি। বাট ইউএসএ বাদে আসলে জার্মানি বা অন্যান্য কান্ট্রিতে জিআরইটা অতটা স্ট্রংলি কেউই চায় না। বাট থাকলে ভালো, কোয়ালিফিকেশন যত থাকে তত ভালো। আর জার্মানিতে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটাকে খুব ওরা প্রায়োরিটি দেয়। আমি হলো 2টা স্কলারশিপ পেয়েছিলাম, হ্যাঁ, ডয়েসল্যান্ড স্টিপেন্ডিয়াম বলে। তো ওই ডয়েসল্যান্ড স্টিপেন্ডিয়াম বা জার্মানি স্কলারশিপ বা যেটাই বলি না কেন, তো ওইটাতে আমি খেয়াল করলাম যে যারা আসলে বিভিন্ন ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটিস, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে এবং ওই ধরনের সার্টিফিকেট আছে, এদেরকে আসলে ওরা ইয়ে করে, হ্যাঁ, এটাকে ওরা প্রায়োরিটি দেয়। এবং ওরা, যেমন আমি স্কলারশিপ পেয়েছিলাম 2বার। তো আমার মনে হয়েছে যে আমার আসলে রেজাল্টের থেকে, আমার রেজাল্ট আসলে তো ওরকম না, কিন্তু ওই ইয়ের কারণে, অ্যাক্টিভিটিস গুলার কারণে হয়তো বা ওরা আমাকে ইয়ে করছে আর কি, সিলেক্ট করছে। তো এই জন্য বলবো যে অনেকে আছে এখন কোভিড-19 বিভিন্ন ধরনের ভলেন্টারি কাজ করতেছে। তো এরা যে অর্গানাইজেশনের সাথে থাকুক, ওখান থেকে তারা একটা রেকগনাইজেশন নিতেই পারে, একটা সার্টিফিকেট নিতেই পারে, যে আমি এই সার্টিফিকেটটা নিলাম, এটা দিয়ে আমি পরবর্তীতে আমার প্রোফাইলে লিখলাম। তাই না, কোভিডে যে কোনো কাজ করতে পারে। জি ভাই। এরপর এই প্রশ্ন ছিল যে আসলে ফান্ডিং এর জন্য বা টিএআরএ এগুলোর জন্য আসলে প্রফেসর বা কাদের সাথে কিভাবে যোগাযোগ করতে পারে? আচ্ছা, জার্মানিতে আমি যদি বলি, জার্মানিতে আসলে টিএআরএ আগে থেকে এই ধরনের ইউএস এর মতো না, ইউএসএ থেকে একটু ডিফারেন্ট আর কি। ইউএসএ তে যেটা হয়, আগে থেকে মোটামুটি প্রফেসর অনেক সময় ইয়ে করে, অ্যাসিওর করে যে এরকম দিবে আর অথবা টিএ দিবে। কিন্তু জার্মানিতে আসলে এটা একটু ডিফারেন্ট, যেহেতু জার্মানিতে টিউশন ফি নাই নর্মালি, খুবই সামান্য। এখন হয়তো বা কিছু সামান্য ওরা ইয়ে করছে, ইম্পোজ করছে। কিন্তু আমি যখন গিয়েছিলাম আমার ভার্সিটিতে কোনো টিউশন ফি ছিল না। তো সেক্ষেত্রে তারা আসলে মোটামুটি জার্মানি ওই ধরনের টিএ বা আর এ, সোকল টিআরএ আসলে দেয় না, অনেক সময় হয়তো বা পাওয়া যায়। আর অস্ট্রেলিয়াতে আসলে যারা স্কলারশিপ পায় তারা আসলে নর্মালি মোটামুটি চলে যাওয়া যায়, টিএ আর এ অথবা লাগে না। ফ্যামিলি নিয়ে আসলে হয়তো বা এক্সট্রা কিছু সে টিউটরিং করতে পারে, ক্লাস করাতে পারে, অথবা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ অথবা অ্যাসিস্ট্যান্টশিপ প্রফেসর যদি থাকে, অথবা অন্যদের সাথে যোগাযোগ করে সে ম্যানেজ করতে পারে। বাট অস্ট্রেলিয়াতে যে স্কলারশিপ দেয় এটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, থেকে খাওয়ার জন্য খারাপ না, চলে যায়। ইউএসএ তো হয়তো বা একটু একটু হয়, যেমন 50% অথবা, হ্যাঁ, অথবা 70%, 80% এরকম বিভিন্ন ধরনের স্কলারশিপ দেয় তো, বা ফান্ডিং দেয়। আর অস্ট্রেলিয়াতে নর্মালি আর কি খুবই রিয়ার কেস, নর্মালি 100% স্কলারশিপই দেয়। তো সেক্ষেত্রে এই আর কি। আর জার্মানিতে আসলে টিআরএ আগে থেকে বা এই ধরনের পরেও এই ধরনের খুব একটা কালচার নাই আর কি। ওখানে বিভিন্ন স্টুডেন্ট জব থাকে, স্টুডেন্টরা হয়তো বা বিভিন্ন পাশে ইউনিভার্সিটি গুলোর পাশে কোম্পানি থাকে, রিসার্চ ইনস্টিটিউট থাকে, ওইগুলাতে তারা পার্ট টাইম জব করে আর কি। জি, এটা নিয়ে একটা প্রশ্ন ছিল যে মানে পার্ট টাইম জব কেমন বা কত ঘন্টা করতে পারে বা কোনো আচ্ছা, রেস্ট্রিকশন থাকে কিনা? কিছু রেস্ট্রিকশন থাকে, হ্যাঁ।
কিছু রেস্ট্রিকশন থাকে, কারণ রেস্ট্রিকশন না থাকলে তো স্টুডেন্টরা আনলিমিটেড কাজ করলে ওরা পড়াশোনা করবে না। হ্যাঁ, আমাদের সময় বোধহয় সম্ভবত কত, আমাদের 80 আওয়ার্স ছিল বোধহয়, মান্থলি 80 ঘন্টা মতো কাজ করা যেত জার্মানিতে। অস্ট্রেলিয়াতেও এরকমই 80 ঘন্টার মতো, আমি এক্স্যাক্টলি মনে নাই, বাট অস্ট্রেলিয়াতে আমার ভিসায় যেটা আছে 80 ঘন্টা মতো কাজ করা যাবে। তো এই আর কি, মানে অস্ট্রেলিয়া মানে জার্মানির সাথে ইউএস এর একটা বিশাল একটা পার্থক্য থেকে যায়। আর অস্ট্রেলিয়াতে খুব নাম্বার অফ ইউনিভার্সিটি খুবই কম, আমার জানার মতো এখন বোধহয় কত 42টা মতো ইউনিভার্সিটি আছে। তো ইউনিভার্সিটি কম, অনেক বড় কান্ট্রি, মানুষ কম, আর সেখানে জার্মানিতে 450-র মতো প্রায় ইউনিভার্সিটি আছে, কলেজ আছে মিলে, মানুষও বেশ অনেক। আর ইউএসএ তো আরো বেশি, প্রায় 5,000+ বা 4,500 মতো ইউনিভার্সিটি আছে, প্লাস অনেক বড় কান্ট্রি। তো এক এক কান্ট্রি এক এক ধরনের আসলে মানে ব্যাপার স্যাপার গুলো। তবে আমি বলবো যে অস্ট্রেলিয়ায় কেউ যদি আসতে চায়, অস্ট্রেলিয়াতে আসতে গেলে তার একটা মোটিভেশন থাকতে হবে যে আমি আসলে খুব সহজে আমার 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 রিলেটেড ফিল্ডে জব পাবো, এটা আসলে এক্সপেক্ট করা ডিফিকাল্ট। খুব সহজে হয়তোবা কিছুদিন স্ট্রাগল করা লাগবে, এরপরে হয়তোবা পাওয়া যাবে ইনশাল্লাহ। আর জার্মানিতে হলো ল্যাঙ্গুয়েজটা আসলে প্রধান ব্যারিয়ার। ল্যাঙ্গুয়েজটাকে ওভারকাম করা আসলে দরকার আমার মনে হয়। অনেকে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে অনেকে চালিয়ে নিচ্ছে, বাট লং টার্মের কথা চিন্তা করলে ল্যাঙ্গুয়েজটা জানা খুবই জরুরি সেই দেশে, কমিউনিকেশনের জন্য, ডে টু ডে কমিউনিকেশনের জন্য ল্যাঙ্গুয়েজটা জানা খুব জরুরি। তো আমি বলবো যে মোদ্দা কথা, জার্মানিতে কেউ যাইতে চাইলে তার ল্যাঙ্গুয়েজটা অবশ্যই ভালো জানা দরকার। আর অস্ট্রেলিয়াতে আসতে গেলে অবশ্যই তার মেন্টালিটি ওইভাবে রাখতে হবে যে আমাকে মোটামুটি স্টেবল হইতে গেলে বেশ কয়েক বছর প্রথমে একটু স্ট্রাগল করা লাগবে আর কি। জি ভাই, একটা প্রশ্ন ছিল যে অ্যাডমিশন বা স্কলারশিপ বা ফান্ডিং এগুলোর ইনফরমেশন পাওয়ার জন্য রিলেভেল সোর্স গুলো একটু জানতে। ওই যে আমি একটা দিয়েছিলাম জহুর, ওই যে প্রথমে, তো ওখান থেকে মোটামুটি হলো সব জার্মানির সব স্কলারশিপ পাওয়া যাবে ওখানে। হ্যাঁ, ডার্টের যে ওয়েবসাইটে দিয়ে দিয়েছি, অথবা ডার্ট রিলেটেড আরো নতুন ওয়েবসাইট আছে, ওখানে দেখতে পারে। আর জার্মানিতে মোটামুটি কিছু স্কলারশিপ থাকে, গভর্নমেন্ট স্কলারশিপ, সেগুলো যে আমি লিঙ্ক দিলাম, এই লিঙ্কে দেওয়া থাকে। কিন্তু নর্মালি আমি বলবো কেউ যদি অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করতে চায়, তাই সে চেষ্টা করবে প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকে, হ্যাঁ, ওই ফ্যাকাল্টি গুলাকে ইমেল করে জেনে নেওয়া, অথবা অনেক সময় সার্কুলার থাকে স্কলারশিপ, হ্যাঁ, ওপেন সার্কুলার থাকে, কিছু প্রজেক্ট থাকে, ওই প্রজেক্ট রিলেটেড গুলোতে অ্যাপ্লাই করা। তো অস্ট্রেলিয়া ভালো ভালো স্কলারশিপই দেয়, আমি বলবো যে নাম্বার অফ স্কলারশিপ ভালোই দিচ্ছিল আর কি। এখন রিসেন্ট অবস্থা হয়তো বা একটু চেঞ্জ হবে কোভিড এর কারণে, যেহেতু ইউনিভার্সিটি লসে আছে। ওরা চেষ্টা করবে, যেমন আমার ইউনিভার্সিটির সাথে পাকিস্তানের একটা ছিল, কোলাবোরেশন প্রজেক্ট ছিল, যে পাকিস্তান সরকার দিবে 70% টাকা, আর আমার ভার্সিটি দিবে আর কি, এডিট কাউন্ট ইউনিভার্সিটি দিবে 30% টাকা। তো এই ধরনের একটা কোলাবোরেশন ছিল, দিয়ে দেন পাকিস্তান থেকে অনেকে এখানে পড়তে আসে, অনেকেই এখানে এলো। আমি তো মনে করবো যে প্রতি বছরই প্রায় 100+ মানে আসে আর কি স্কলারশিপ নিয়ে, এই কোলাবোরেশন প্রজেক্টের আন্ডারে। কিন্তু এখন শুনলাম যে এই যে 30% যে স্কলারশিপ এডিট কাউন্ট ইউনিভার্সিটি দিচ্ছিল, এটা নাকি তারা এখন দিবে না। এই কোভিড এর কারণে তারা এটাকে অফ করে দিতে যাচ্ছে, যে পরবর্তীতে আবার যদি সিচুয়েশন নর্মাল হয় তাহলে আবার তারা এটাকে অফার করবে। এই আর কি, এই ব্যাপারগুলো থেকে থাকে আর কি। চলুন। জি ভাই, এরপরে ভাইয়া প্রশ্ন ছিল যে আসলে অ্যাডমিশনের জন্য কি কি ডকুমেন্ট লাগে। আচ্ছা, অ্যাডমিশনের জন্য ডকুমেন্ট, নর্মাল যে ডকুমেন্টগুলো, আমার যত ডকুমেন্ট, আমি বলবো যে ডকুমেন্টই থাকুক, হ্যাঁ, সবগুলো ডকুমেন্টই আসলে আমি বলবো যে দেওয়ার জন্য ভালো, তাহলে হলো অ্যাপ্লিকেশনটা আরো স্ট্রং হয় আর কি। হ্যাঁ, যা যা আছে আমার যে পর্যন্ত যত সার্টিফিকেট আছে সবগুলা, মার্কশিট আছে, দেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আছে, কোনো যদি আমি ট্রেনিং করি, কোনো যদি আমি সেমিনারে যাই, সবগুলো আর কি, যত রকমের ইয়ে আছে, বা মেজর ডকুমেন্টস গুলো এই আর কি, যে ব্যাচেলরের সার্টিফিকেট, ব্যাচেলরের মার্কশিট, হ্যাঁ, রেকমেন্ডেশন লেটার, এইগুলো আর কি। তবে আমি বলবো যে মোটামুটি যে ধরনের ইয়ে আছে, যেমন অস্ট্রেলিয়াতে আসতে গেলে প্রথমে যেটা করতে হবে, ইউনিভার্সিটির কাছ থেকে ইসিওই বলে, হ্যাঁ, ইলেকট্রনিক কনফার্মেশন অফ এনরোলমেন্ট সার্টিফিকেট। সো ইসিওইটা নিতে হবে। তারপরে হলো ওখানে পরবর্তীতে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে, সেটাকে বলা হয় জেনুইন টেম্পোরারি ইন্টারেন্ট রিকোয়ারমেন্ট। ওইটাতে মিট করতে হবে, ওখানে একটা লেটার লিখতে হয়, সেটা আবার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয়। দেন ভিসা ওখান থেকে ওরা দেখে যে
ইভেন স্কলারশিপ থাকার পরেও অনেক ক্ষেত্রে সাফিসিয়েন্ট ফান্ড আছে কিনা এয়ার ফেয়ারের জন্য অথবা লিভিং কস্টের জন্য, অথবা যদি স্পাউস থাকে, হ্যাঁ, এদের জন্য খরচের একটা দেখাতে হয়, ব্যাংকের একটা স্টেটমেন্ট দেখাতে হয়। এটা দেখালে ভালো আমার কাছে মনে হচ্ছে। তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, হ্যাঁ, মিনিমাম 6.5টাকে মোস্টলি সব জায়গায় এটা মানে রেকগনাইজ যে 6.5 থাকা লাগে মিনিমাম। হ্যাঁ, কোনো ব্যান্ডই হলো 6 এর নিচে না আর কি। তারপরে হলো দেন দেশ থেকেই হলো স্টুডেন্ট ওভারসিজ স্টুডেন্ট হেলথ কভার, যেটা আমি বলবো যে এটাকে হলো দেশ থেকেই ওরা হলো যদি অ্যাক্টিভ করে নিয়ে আসে, তাহলে যেদিন অস্ট্রেলিয়াতে তারা এন্ট্রি করবে সেদিন থেকে তারা এটা চালু হয়ে যাবে আর কি, ওভারসিজ স্টুডেন্ট হেলথ কভার। যেমন আমার ক্ষেত্রে হয়েছিল যে আমি আসছিলাম আসলে, কিন্তু এই স্টুডেন্ট হেলথ কভার এটাকে আমি অ্যাক্টিভ করে আসি নাই। কিন্তু এখানে আসার পরে আমার মেয়েটা অসুস্থ হয়ে পড়ে, পরে আমি ডাক্তার দেখাতে যাই, তখন কিন্তু আমার ওই হেলথ ইন্স্যুরেন্স আসলে কভার করে না, আমাকে পে করতে হয়। এই তো আগে থেকে যদি কেউ অ্যাক্টিভ করে আসে, দেশ থেকে অ্যাক্টিভ করা যায়, এবং আসার সাথে সাথে কোনো ধরনের সমস্যা হলে সে সঙ্গে সঙ্গে হেলথ ইন্স্যুরেন্সের আওতায় যে যে সুবিধা পায় সেগুলো সে পেতে পারবে আর কি। জল। জি ভাই, একটা প্রশ্ন ছিল এটা, যে স্পাউন্স মানে নিয়ে যেতে হলে, মানে ফ্যামিলি নিয়ে যেতে হলে আসলে কি ধরনের প্রসেস ফলো করতে হয়? আচ্ছা, ফ্যামিলি নিয়ে যেতে হলে যে সেম আর কি, যা যা লাগে আর কি, পাসপোর্ট, ভিসা। পাসপোর্ট তো লাগতেছে সবার, পুলিশ ভেরিফিকেশন লাগতেছে, দেন ভিসার জন্য অ্যাপ্লাই করা লাগতেছে, এবং অনেক ডকুমেন্টস লাগে ওখানে। ওইটার একটা লিস্ট আছে, অনেক বড় একটা লিস্ট। তো আমি ওই একটা অস্ট্রেলিয়া এজেন্সি আছে, ওদের মাধ্যমে অ্যাপ্লাই করছিলাম। ওখান থেকে আমাকে একটা লিস্ট দিয়েছিল আর কি, লম্বা লিস্ট। সবার বার্থ সার্টিফিকেট লাগে, তারপরে বাচ্চাদের হলো লাগে, কি বলে, ইমিউনাইজেশন যদি থাকে ইমিউনাইজেশন সার্টিফিকেট লাগে, এই আর কি, নর্মাল এইগুলাই। আর ওয়াইফের জন্য আমার এক্সট্রা, বাচ্চাদের জন্য এক্সট্রা আমার আছে কিনা, কারণ স্কলারশিপটা আসলে ওরা ধরে দেয় যে শুধুমাত্র অ্যাপ্লিকেন্টের জন্যই, অ্যাপ্লিকেন্টের ফ্যামিলির কথা চিন্তা করে তো আর করে না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা বাংলাদেশি বা আমরা যারা আছি আর কি, তো স্কলারশিপের ভিতরে দেখা যাচ্ছে যে ফ্যামিলি সহ বাচ্চা টাচ্চা সহ চলার চেষ্টা করি, কিন্তু ওরা তো আসলে দেয় আমাকে বা অ্যাপ্লিকেন্টকে বেস করে, তাই না? তো এই কারণে ওরা চায় যে না, এই অ্যাপ্লিকেন্টের আসলে তার স্পাউস এবং তার আসলে কিডস বা চিলড্রেনদেরকে হলো বিয়ার করার মতো ক্যাপাবিলিটি আছে কিনা, সেক্ষেত্রে একটা ফান্ড আসলে দেখানো ভালো আমার কাছে মনে হচ্ছে। তো আমি মোটামুটি দেখানোর চেষ্টা করেছিলাম যতটুকু পারি, এবং আমার খুব শর্ট টাইমের ভিতরে, আমার মনে হয় 6 দিনের মাথায় আমি ভিসা পেয়ে যাই। তো আমি আসলে এই জন্য বলবো যে স্পাউস এবং আদার যারা আছে এদের প্রত্যেকের বাচ্চাদের খরচ একটা হিসেব করে, হ্যাঁ, একটা সাফিসিয়েন্ট একটা ফান্ড ব্যাংকে রাখা, এবং ওই স্টেটমেন্টটা ভিসার সময় আসলে জমা দেয়া, তাহলে আসলে একটা স্ট্রং একটা হয় আর কি, হ্যাঁ, স্ট্রং একটা মানে ব্যাকআপ তৈরি হয়। সেক্ষেত্রে ভিসা পাইতে হয়তো বা সহজ হয় আমার মনে হয়েছে। জরুর। জি ভাই, নেক্সট প্রশ্ন ছিল যে কেউ যদি 50% মানে ওয়েব মানে ফান্ড পায় বা হচ্ছে টিউশন ওয়েব পায়, এক্ষেত্রে সে যদি মানে ভার্সিটি অ্যাডমিশন নেয়, পরবর্তীতে তার ফুল মানে ওয়েব পাওয়ার চান্স থাকে? এই ধরনের আচ্ছা, প্রশ্ন। জি, জরুর। আমি আগেই বললাম যে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এটা একটু ব্যতিক্রম। অস্ট্রেলিয়াতে নর্মালি আমি যতদূর জানি আর কি, যারা স্কলারশিপ পায় আর কি, তারা আসলে ফুলই পায়। হ্যাঁ, অস্ট্রেলিয়ার আসলে ইউএসএ থেকে একটু ডিফারেন্ট। জার্মানিতে নর্মালি স্কলারশিপ আগে থেকে অফার করে না, নর্মালি অফার করে না, খুবই কম। কিন্তু অস্ট্রেলিয়াতে নর্মালি যে স্কলারশিপ গুলো আসে এটা আসলে ফুল স্কলারশিপ, ফুল প্যাকেজই। হ্যাঁ, মানে অন অ্যান এভারেজ ইয়ারলি এটা কত দেয়, 27,500 মতো সব জায়গায় কমন। এটা আসলে 50% অথবা ওরকম না। তবে কিছু আছে যারা স্কলারশিপ পায় না, তাদের ওই 15% অথবা 20% অনেক সময় ফিস মৌকুবের একটা থাকে, স্কলারশিপ থাকে, ফিস রিডাকশন স্কলারশিপ, হ্যাঁ, অথবা এই ধরনের। কিন্তু নর্মালি যারা স্কলারশিপ পায় তারা ফুলই পায় অস্ট্রেলিয়াতে। জি ভাই, আরেকটা আসলে কমন প্রশ্ন সবার কাছে ছিল যে লো সিজিপিএ তারা কি আসলে পোস্ট গ্রাজুয়েশনের জন্য আচ্ছা, অ্যাডমিশন আমি আমি এই নিজেও ধরনের? লো সিজিপিএ ধারী, হ্যাঁ। তো সেক্ষেত্রে মানে আমি আসলে মানে বাস্তবতাটা কিছু বলি আর কি। তো অস্ট্রেলিয়াতে স্পেশালি আসলে সিজিপিটাকে খুব বেশি মানে ওরা করে দেখে, খুব গুরুত্ব দিয়ে দেখে।
যেমন আমার এই এক ফ্রেন্ড যার হলো বেশ ভালো সিজিপিএ ছিল আমাদের ব্যাচে, তো সে আসলো কি, সে ডিরেক্ট কিন্তু হলো পিএইচডি তে আসলো, মাস্টার্স তার ছিল না, সে ব্যাচেলর থেকে ডাইরেক্ট পিএইচডি করলো। কিন্তু আমার সিজিপিএ এর কারণে, আমার আসলে সিজিপিএ ওই ধরনের না হওয়ার কারণে আমাকে কিন্তু মাস্টার্স করে দেন তারপরে পিএইচডি করতে আসতে হলো। তো সিজিপিএ ভালো থাকলে অবশ্যই ভালো, এটা অনেকে অনেক ক্ষেত্রে বলে সিজিপিএ ডাজেন্ট ম্যাটার, অথবা সিজিপি কিছুই না, অথবা হ্যান ত্যান। বাট একাডেমিক লাইনে আসলে সিজিপি অবশ্যই ম্যাটার করে স্বাভাবিকভাবেই, তাই না? কারণ ওইটাই আসলে প্রাইম ক্রাইটেরিয়া যে একটা স্টুডেন্ট আসলে আন্ডার গ্রাজুয়েট লাইফে কতটুকু পড়াশোনা করছে বা কতটুকু জানে। এছাড়া তো আসলে মানে এট এ গ্লান্স তো বোঝা সম্ভব না, তাই না? আহ, তার আসলে কতটুকু ক্যাপাবিলিটি আছে তার রিফ্লেকশন হলো তার রেজাল্টে। এই জন্য আমি বলবো যে রেজাল্টটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবার আসি আমার কথায়, যে আমার আসলে এই রেজাল্ট একটু কম হওয়ার কারণে, লো সিজিপিএ হওয়ার কারণে আমাকে কি করতে হয়েছে, আমাকে বিভিন্ন জায়গায় জব করতে হয়েছে, দেন এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হয়েছে, দেন পাবলিকেশন করার চেষ্টা করতে হয়েছে, দেন ভালো আইএলটিএস রেজাল্ট করতে হয়েছে, দেন ভালো রিকমেন্ডেশনের জন্য চেষ্টা করা লাগছে, দেন আমাকে আবার বেশ এই আর কি, মানে মোটামুটি স্কিল ডেভেলপমেন্ট করা লাগছে এবং প্রুভ করা লাগছে যে না আসলে আমার সিজিপিএ হয়তো বা লো, কিন্তু আমি মোটামুটি ক্যাপাবল আর কি, আমি কাজ করতে পারবো। তো এটা প্রুভ করা লাগে আর কি। কিন্তু এর সিজিপি যদি লো হয়েই যায়, এখন যেহেতু অলরেডি লো হয়ে গেছে, সো আমি নিশ্চয়ই এটাকে হাই করতে পারবো না। তো সেক্ষেত্রে কি করা যায়, যাদের লো সিজিপি আছে তাদেরকে বিভিন্ন ধরনের ব্যাকআপ দিয়ে এটাকে আপগ্রেড করা বা একটু আপলিফট করার চেষ্টা করা। হ্যাঁ, হইতে পারে ট্রেনিং, হইতে পারে ইংলিশে একটু ভালো রেজাল্ট করা, হইতে পারে অথবা কিছু ভালো জার্নাল পাবলিকেশন হইতে পারে, অথবা কোনো প্রজেক্টে কাজ করতে পারে, অথবা স্পেশাল কোনো সফটওয়্যার স্কিল থাকতে পারে যেটাতে সে ভালো প্রজেক্টে কাজ করছে, অথবা তার হলো বা যে নেটওয়ার্কিংটা সে বাড়াতে পারে। এরকম বিভিন্ন মাধ্যমে আসলে উঠে আসা সম্ভব। একটু কষ্ট হয় ইনিশিয়ালি, বাট এটা আসলে অসম্ভব কিছু না। এর পরবর্তীতে ডক্টরেট ডিগ্রি হয়ে গেলে আশা করা যায়, যদিও বাংলাদেশে আসলে সিজিপিএটাকে খুব বেশি প্রায়োরিটি দিয়ে ফেলে, শুধু বাংলাদেশে না, এটা আমাদের সাউথ এশিয়ান কান্ট্রি যেমন ইন্ডিয়া অথবা চায়নাতেও সব জায়গায় আসলে আমরা ধরেই নিই যাদের সিজিপিএ খুব ভালো তারা অনেক মেধাবী এবং তারা আসলে ভালো করবে। কিন্তু অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে এটা অনেক ক্ষেত্রে সঠিক না, এবং আমি শুনেছি যে স্পেশালি ইউএসএ তে এটা অনেক ক্ষেত্রেই খুব বেশি গুরুত্ব সহকারে দেখা হয় না। পরবর্তীতে দেখা হয় আসলে সে কতটুকু কাজ জানে বা কতটুকু বুঝে অথবা কতটুকু তার যোগ্যতা আছে। তবে আমি বলবো যাদের লো সিজিপিএ তারা আসলে একটু কষ্ট করা, নিজেকে আরেকটু প্রুভ করার চেষ্টা করা, তার জন্য আমি যে কথাগুলো বললাম, যে পাবলিকেশন করা, তার থিসিস যেহেতু সে জমা দিয়েছে বা থিসিস তার আছে, ওই থিসিসটাকে একটু শর্টকাট করে বা একটু ঝালাই করে তার সুপারভাইজারের সাথে একটু কথা বলে দেন হলো পাবলিকেশন করে ফেলা। তাহলে তার সিজিপিএটাকে সে কিছুটা হলেও সাবসিডাইজ করতে পারবে, যে না আমি আমার আমার পাবলিকেশন আমি করতে পারি, তার মানে আমি রিসার্চ করতে পারি। এই ধরনের বিভিন্ন ভাবে আমি আমার আমার ব্যাচমেট একজন আছে, হ্যাঁ, মেকানিক্যাল ডিপার্টমেন্টের, তার সিজিপিএ খুবই মানে লো সিজিপিএ ছিল, কিন্তু সে এখন অস্ট্রেলিয়া খুব ভালো একটা ইউনিভার্সিটিতে খুব ভালো পজিশনে আছে। ইভেন তাই না, সে তার পিএইচডি তে সবচেয়ে বেস্ট পিএইচডি ক্যান্ডিডেট হিসেবেও সে পুরস্কার পাইছে। এবং ইউনিভার্সিটিতে আমি দেখলাম যে তার ভাইস চ্যান্সেলরের সাথে সে হাঁটছে, অথবা ভাইস চ্যান্সেলর কি একটা মশাল টাইপের আছে, এরকম বেশ ভালো করছে আর কি। তো এই ছেলেটাকে তো তার লো সিজিপিএ তাকে আটকে রাখতে পারেনি, কিন্তু সে তাকে তার যে ক্যালিবার ছিল সেটা সে শো করছে, ক্যালিবারটাকে শো করতে হবে। সে খুব ভালো ভালো পাবলিকেশন করছে। আমি আমাদের আরেকটা ছোট ভাইকেও চিনি, মেকানিক্যাল ডিপার্টমেন্টে সে ছিল, তার সিজিপিএও এরকম লো সিজিপিএ, কিন্তু তার পাবলিকেশন আমি দেখছি অস্ট্রেলিয়া আসার পরে, হ্যাঁ, 10 ইম্প্যাক্ট ফ্যাক্টরে অনেকগুলো জার্নাল আছে, অনেক ভালো ভালো পাবলিকেশন করছে। তো এরকমের আর কি আসলে। হ্যাঁ, থেকে আসলে শুরুতে একটু খারাপ লাগে যে লো সিজিপি হওয়ার কারণে আমাকে আসলে বিভিন্ন কথা শুনতে হচ্ছে বা বিভিন্ন জায়গা থেকে একটু রিজেকশন আসতেছে। বাট হতাশ না হয়ে পড়া, একটু সময় নিয়ে নিজেকে আরেকটু বিভিন্ন জবের সাথে যুক্ত থাকা, দেন আস্তে আস্তে নিজেকে একটু শানিত করা, দেন যখন মোটামুটি মনে হবে যে না আমি রেডি, তখন হয়তো বা প্রফেসরদেরকে এবং বিভিন্ন জায়গায় ট্রাই করা। আমার মনে হয় ইনশাল্লাহ এটা সম্ভব, সে এটাকে উঠতে পারবে। জহরুল।
জি ভাই, আরেকটা প্রশ্ন ছিল, এটা রিলেটেড অনেকটা হয়তো আপনি কভার করছেন, পাবলিকেশন রিলেটেড, যে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টরা পাবলিকেশনের জন্য আসলে কি করতে পারে? কারণ তারা আচ্ছা। বেশিরভাগ বলছে যে তারা আসলে যখন আন্ডার গ্রাজুয়েট তো আসলে একাডেমিক পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, জি জি। পাবলিকেশনের জন্য আসলে কোন ইয়ার থেকে তো বা কি ধরনের প্রিপারেশন নিতে পারে? জি জি। তো আমার যেটা মনে হয়েছে যে আমি যেটা দেখছি এখানে কথা বলে এবং বিভিন্ন জায়গায় কথা বলে, অথবা আমি একটা ইউনিভার্সিটির শিক্ষক হিসেবে, তো আমি দেখেছি যে আমরা যে মোটামুটি থিসিস করি, অনেকে বলতে পারে যে হয়তো খুব আহামরি না, আবার একেবারে ফেলে দেওয়ার মতোও না। সেখান থেকে যদি আমি কোনো জার্নাল, বিভিন্ন ধরনের পাবলিশার আছে, হ্যাঁ, স্প্রিঞ্জার, এলসেভিয়ার, হ্যাঁ, বিভিন্ন ধরনের ওয়াইলি, এদের আমরা ওয়েবসাইটে গিয়ে দেখতে পারি যে আসলে ওরা কি ধরনের পাবলিকেশন করতেছে এবং আমার ফিল্ডটা কাদের সাথে মিল হয়, এবং ওদের আসলে কি ধরনের পেপার পাবলিশ হচ্ছে, ওই ধরনের প্যাটার্ন গুলো আসলে ফলো করে দেন। ওই ধরনের যদি আমার রাইটিং স্কিলটা ভালো হয়, হ্যাঁ, ইনিশিয়ালি হয়তো বা আমি হয়তো বা বুঝবো না, তো আমি আমার যে সম্মানিত সুপারভাইজার স্যার আছেন তাকে দিয়ে আমি হয়তো বা এটাকে এডিট করে নিতে পারি, তাকে দিয়ে এটাকে আমি আরেকটু বেশি বা আরেকটু বেশি মডিফাই করে নিতে পারি, যে ওই জার্নালের স্ট্যান্ডার্ড লেভেলে যেন যাইতে পারে। তাহলে আমার মনে হয় যে আন্ডার গ্রাজুয়েটে আমরা যে ধরনের কাজ করি, এটা মোটামুটি একটা ভালো জার্নালে পাবলিশ করা সম্ভব, অসম্ভব কিছুই না। সেক্ষেত্রে এটা খুব একটা ভালো একটা অ্যাচিভমেন্ট হবে আমার মনে হয়, যেটা আমার ছিল না, বাট আমার মনে হয়েছে যে আমার যদি আন্ডার গ্রাজুয়েটে একটা ভালো মোটামুটি মানে একটা পাবলিকেশন থাকতো, তাহলে হয়তো বা আমার জন্য আরো আরো সহজ হতো অনেক আগেই মোটামুটি অস্ট্রেলিয়া বা অন্য কান্ট্রিতে আসা। তো আমি বলবো আমার ছোট ভাই বোন যারা এখন আছেন তাদেরকে, যে তারা যেন তাদের আন্ডার গ্রাজুয়েট থিসিসটা একটু মনোযোগ দিয়ে করেন, এবং একটু মাথায় প্ল্যান রাখেন যে আমি আমার আন্ডার গ্রাজুয়েট থিসিস থেকে মোটামুটি একটা, অবশ্যই একটা পাবলিকেশন বের করার চেষ্টা করব। এবং ইন দ্য মেইন টাইম আমাদের তো মোটামুটি বাংলাদেশে বেশ ভালো মানের কিছু কনফারেন্স হয়, তো 2-3টা বা 4টা কনফারেন্স আমি অ্যাটেন্ড করব। তাহলে সেক্ষেত্রে আমি দেখেছি আমারই এক কলিগ, আমাদের কুয়েটের এক ছোট ভাই, সে আন্ডার গ্রাজুয়েটে বেশ কয়েকটা তার কনফারেন্স ছিল, তো যে কারণে সে অস্ট্রেলিয়াতে কিন্তু এমফিল ফুল স্কলারশিপ নিয়ে সে এখন পড়াশোনা করছে, এবং সে একটা এক্সাম্পল, তাই না? তো এই জন্য আমি বলবো যে পাবলিকেশনের উপরে খুব গুরুত্ব দেয়া। এই আর কি। ধন্যবাদ। জি ভাই, এরপরে একটা সবার অনেকে জানতে চাইছিল যে ভার্সিটি র্যাঙ্কিং এর রিলেভেল সোর্স আসলে কোনো ওয়েবসাইট বা কিছু যদি আপনি সাজেস্ট আচ্ছা, করেন। আমি যেটা নর্মালি যেটা দেখি আর কি, ইভেন জার্মানি আসলে র্যাঙ্কিংটা অত বেশি গুরুত্ব দেয় না ওরা র্যাঙ্কিং, কারণ জার্মান ইউনিভার্সিটি গুলো আসলে 19 আর 20, হ্যাঁ, কোনোটা হয়তো বা 19, কোনোটা হয়তো 20, মানে খুবই কাছাকাছি, ওদের কোয়ালিটিটা এতটাই মানে মানে কাছাকাছি যে আসলে ওইভাবে র্যাঙ্কিং দিয়ে খুব বেশি করা যায় না, ডিফারেন্সিয়েট করা যায় না। তারপরও আমি বলবো যে জার্মানিও আমি দেখেছি যে ওরা আসলে প্রায়োরিটি দিত টাইমস টাইমস হায়ার এডুকেশন, হ্যাঁ, দা র্যাঙ্কিং বলে, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তো এই র্যাঙ্কিংটা ইভেন অস্ট্রেলিয়াতেও আমি দেখছি যে এরা আসলে যদি একটা র্যাঙ্কিং কে ওরা প্রায়োরিটি দেয়, সেটা হলো যে টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং। এই র্যাঙ্কিংটা আসলে হলো আমি বলবো যে মোটামুটি সব জায়গায় ফলো করে, হ্যাঁ, টাইমস হায়ার এডুকেশন, এটা দিয়ে সার্চ দিয়ে ওই কান্ট্রি দিয়ে সার্চ দিলে হবে, টাইমস হায়ার এডুকেশন। তো এই র্যাঙ্কিংটা আসলে আমি দেখছি যে খুব মানে এটা কোয়ালিটি একটা আছে। আরেকটা আছে হলো কিউএস র্যাঙ্কিং। তো ওইটা থেকে আমার কাছে মনে হয়েছে যে এটাই আর কি, এই টাইমস হায়ার এডুকেশনটা আসলে খুব বেশি নিউট্রাল মনে হয়েছে আমার কাছে, এবং ভালো মানের হয়েছে, এবং অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি গুলো মোটামুটি খুব ফলো করে টাইমস হায়ার এডুকেশন। ইভেন ওরা বলেও দেয় যে টাইমস হায়ার এডুকেশনে, যেমন আমি যখন অ্যাপ্লাই করছিলাম বলছিল যে তোমার আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট যেটা জার্মান ইউনিভার্সিটি, এটা টাইমস হায়ার এডুকেশনে কত র্যাঙ্কিং এ আছে। তো সেক্ষেত্রে আমি বুঝলাম যে আসলে টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংটা মোটামুটি এরা কাউন্ট করে আর কি। জি ভাই, জ- হ্যাঁ জি, এরপরে প্রশ্ন ছিল যে অনেকে যে মানে হার স্টাডির জন্য রিসার্চ টপিক বা এগুলো আসলে কিভাবে তারা কোন দিকে গেলে আসলে মানে ডিমান্ডিং ও কোনগুলো, এগুলো নিয়ে আচ্ছা, কিছু প্রশ্ন ছিল। এই জি জন্য যে আপনি ধন্যবাদ। এই জেনারেল কিছু বলতেন। জি ধন্যবাদ। তো এখন আসলে খুবই স্পষ্টত, যেহেতু আমাদের আমরা আসলে ফিজিক্যাল কন্ট্যাক্টে কোনো কাজ করতে পারতেছি না, তার মানে সবকিছুই আমাদের এখন অনলাইন বেস বা আইটি বেস, হ্যাঁ, মানে অফলাইনে সব চলে যাবে। এতদিন তো ধরো আমরা সব ফিজিক্যাল বেস সিস্টেমের সাথে অভ্যস্ত ছিলাম, ফিজিক্যাল ক্লাস বা ফিজিক্যাল আদার থিংস।
তো কোভিড আসার পরে আসলে অনলাইন বেস সিস্টেমগুলা, হ্যাঁ, অথবা অটোমেশন যেগুলো আছে যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হ্যাঁ, ডেটা সায়েন্সের উপর অস্ট্রেলিয়া খুব কাজ করতেছে। রিসেন্টলি অস্ট্রেলিয়া আবার দেখলাম সাইবার সিকিউরিটি, এদের বেশ কিছু ইউনিভার্সিটি অথবা গভর্নমেন্ট অর্গানাইজেশনের ওয়েবসাইট হ্যাক হওয়ার কারণে এরা আসলে সাইবার সিকিউরিটি নিয়ে খুব চিন্তা করতেছে এবং খুব ভালো মানের এখানে ইনভেস্ট করতেছে। তো আমি বলবো যে যারা সাইবার সিকিউরিটি নিয়ে অথবা ডেটা সায়েন্স নিয়ে, হ্যাঁ, অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছে, আমার কাছে খুব আফসোস লাগে। আমার কাছে মনে হয় এটা যদি আসলে আরো এই এই বিষয়টা আরো আগে জানা যেত আমাদের সময়, তাহলে হয়তো বা আমরা চেষ্টা করতাম শেখার। তো এখনো শেখে করা যায়, বাট আসলে আমি চাই না যে আমার যে এক্সপার্টাইজ আছে আমার যে ফিল্ডে আবার আমি অন্য একটা ফিল্ডে গিয়ে আবার স্ট্রাগল করি। তো এই কারণে আমি বলবো যারা এখনো শুরু করেনি বা শুরু করতে যাচ্ছে, তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা সাইবার সিকিউরিটি অথবা ডেটা সায়েন্স, এই তিনটা ফিল্ড খুব বুমিং করতেছে সব জায়গায়, সর্বত্র, অস্ট্রেলিয়াতে অবশ্যই এবং সারা পৃথিবীতে। তো এইটাতে এটার ফিল্ড খুবই ভালো এবং এটা অনেক লং টার্ম, এটা চলতে থাকবে অনেক দিন ধরে। হ্যাঁ, এই আর কি। জোর। জি ভাই, এরপরে প্রশ্ন ছিল যে পোস্ট গ্রাজুয়েশন করার পরে মানে জব অপরচুনিটি এবং পার্মানেন্ট রেসিডেন্সিয়াল মানে ওখানে যদি থাকতে চায়, এক্ষেত্রে অস্ট্রেলিয়া বা জার্মানিতে কেমন অপরচুনিটি? আপনি মানে জার্মানি অলরেডি কিছুটা বলছেন। জি, জার্মানিতে ওই যে ব্লু কার্ড দেয় আর কি, পাস করার পরে দেন একটা সার্টেন অ্যামাউন্ট যদি কেউ ইয়ে করে, কোনো জব থাকে তার, এবং জবে যদি সে সার্টেন একটা অ্যামাউন্ট পায় এবং তারপরে সে অ্যাপ্লাই করতে পারে ব্লু কার্ডের জন্য। হুম। আর অস্ট্রেলিয়াতে তো আসলে অস্ট্রেলিয়া মাইগ্রেন্ট কান্ট্রি, বিভিন্ন দেশ থেকে তারা মাইগ্রেশন জন্য লোক আসে এখানে থাকার জন্য। তো অস্ট্রেলিয়াতে আমার পার্সোনাল যেটা আমি দেখেছি যে এখানে আসলে রিলেটেড ফিল্ডের জব, হ্যাঁ, আমি মনে কর যে আমি যদি ফটোভোল্টাইক অথবা আমি যদি এনার্জিতে কাজ করি, তাহলে এনার্জি রিলেটেড জব পাওয়াটা খুব ডিফিকাল্ট। মানে এখানে এটার কারণ আছে, এটা এত ডিস্ট্রিবিউটেড, মানে মানুষ খুবই বেশি, কম, দেশ অনেক বড়। তো খুবই মানে এখানে আমি যেমন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে আছি, এখানে আমি কোনো মানুষই দেখি না, মানে এখন এত পিনপন নীরবতা। কারণ এক একটা মানুষ দেখাচ্ছে যে এখানে মানে কি বলা যায়, এখানে বোধহয় ওয়ান ওয়ান বর্গ বর্গ মাইলে হয়তো বা একজন বা দুইজন আছে এরকম। হ্যাঁ, যেখানে বাংলাদেশে প্রায় 1500 জন মতো থাকে। তো পপুলেশন ডেন্সিটি এতই কম। তো এই কারণে হয় কি এখানে হলো আসলে সবকিছুই খুব ডিফিকাল্ট। আর একটা জিনিস আছে অস্ট্রেলিয়াতে, এখানে মিনিমাম ওয়েজ আছে, হ্যাঁ, মাথা পিছু একটা মিনিমাম একটা টাকা দিতে হয় পার আওয়ার, সেটা $25 মতো। তো এটা অনেক বেশি। তো এত টাকা দিয়ে বাইরের কোনো ইন্ডাস্ট্রি এখানে এসে ডেভেলপ করবে বা কোনো একটা ইন্ডাস্ট্রি এখানে আসবে, এসে প্রোডাক্ট তৈরি করবে, সে প্রোডাক্টের দাম এত বেশি হয়ে যাবে যে আসলে এটা খুব বেশি ভায়াবল হবে না, ইকোনমিক্যালি ভায়াবল হবে না। তো এই কারণে এখানে ইন্ডাস্ট্রিটাও ওইভাবে বুম করে না। তো আসলে অস্ট্রেলিয়াটা এখনো আমার কাছে মনে হয়েছে যে এরা আসলে ইম্পোর্ট বেসড, হ্যাঁ, বাইরে থেকে চায়না বা আদার কান্ট্রি থেকে এরা কোনো জিনিস তৈরি করে নিয়ে দেন এখানে এখানে এসে তারা এটা ইউটিলাইজ করতেছে। তো এই কারণে এই কান্ট্রি গুলোতে থাকা যায়। যেমন এখানে আবহাওয়া খুবই ভালো, অসাধারণ ভালো আমি বলবো। মানে এটা বেস্ট ওয়েদার আর কি পৃথিবীর। আমি তো অনেক দেশে ঘুরলাম, বাট আলহামদুলিল্লাহ এটার ওয়েদার হলো বেস্ট। মানে একেবারে এসিতে থাকলে যেরকম ওয়েদার, না, আমার কাছে এখন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া সেই ওয়েদার মনে হয়। হ্যাঁ, শীতের সময় মনে কর যে 22, 22, 23, হ্যাঁ, 21 বা 18 এরকম টেম্পারেচার আর কি, এবং খুবই চমৎকার আবহাওয়া, মানে বেস্ট ওয়েদার। বাংলাদেশ মানে মানে অস্ট্রেলিয়ার ওয়েদার হলো বেস্ট থাকার জন্য আর কি। কিন্তু জব ফিল্ডটা খুবই ন্যারো আর কি, আমার কাছে মনে হচ্ছে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা অনেকের দ্বিমত থাকতে পারে, বাট আমার মনে হচ্ছে যে রিলেটেড জব ফিল্ডে জব পাওয়া ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। অনেকে পাচ্ছেন, তারা এক্সট্রা অর্ডিনারি, বাট নর্মালি ডিফিকাল্ট মনে হচ্ছে আমার কাছে। আর জার্মানিতে আমি যেটা বললাম, জার্মানিতে প্রচুর জব, অসংখ্য জব আছে জার্মানিতে, ধারণাও করা যাবে না। কিন্তু এই যে ল্যাঙ্গুয়েজটা প্রধান ব্যারিয়ার, ল্যাঙ্গুয়েজটা যদি জানা না থাকে তাহলে ওই অনেক কিছু থাকলেও হয়তো বা দুই একটা ম্যানেজ করা খুব ডিফিকাল্ট হবে। তবে মাইগ্রেশনের জন্য আমি বলবো যে অনেকে আসতে পারে, ভালো লাইফ, বাচ্চাদের এডুকেশন অনেক ভালো, বাচ্চাদের নিয়ে চিন্তা করা লাগে না। এই মোটামুটি 8টার দিকে যায়, 3টার দিকে আসে, তো সারাদিনই ওরা স্কুলেই থাকে, স্কুলে খেলাধুলা করে, স্কুলে খাওয়া দাওয়া করে। তো বাচ্চার বাবা মার ওইভাবে আসলে আমাদের পড়াশোনা করানো লাগে না বাসায়। মানে সো ডে এইটা কেয়ারের একটা মতো কাজ করে ডে স্কুলের কেয়ারের মতো। মতো, হ্যাঁ, এইটা একটা মানে এটা খুব ভালো দিক। ভালো।
এই কারণে অনেকে যাইতে চায় না, বাট এটা আসলে ডিপেন্ড করে আসলে কে কিভাবে দেখে। জোর। জি, এখন কারেন্ট কিছু প্রশ্ন আসছিল যে বর্তমান সিচুয়েশনে স্কলারশিপ বা পিএইচডি স্কলারশিপ এগুলো কি অফ আছে কিনা? আমি হয়তো বা বলেছিলাম জি, প্রথম আপনি দিকে মনে হয়। হ্যাঁ, যে যেমন আমার ইউনিভার্সিটির কথা আমি যদি বলি তাহলে খুব হয়তো ক্লোজলি বিষয়টা সবাই বুঝতে পারবে যে এখানে আমাদের কিছু বিভিন্ন দেশের সাথে অনেক সময় সেই দেশের কান্ট্রি মনে কর যে ইন্ডিয়ান গভর্নমেন্ট 50% স্কলারশিপ দিত, মানে $27,000 যখন স্কলারশিপ ফুল অ্যামাউন্ট হয় তার অর্ধেক অ্যামাউন্ট 13,500 দিচ্ছে হলো ইন্ডিয়ান গভর্নমেন্ট, 13,500 দিচ্ছে হলো বাংলা ইসিও ইউনিভার্সিটি আর কি। কিন্তু এখন কি হয়েছে যে না, এই স্কলারশিপটাকে অফ করে রাখছে। কারণ কি? কারণ হলো প্রত্যেকটা ইউনিভার্সিটি তার নিজস্ব লসে আছে। হ্যাঁ, যেমন আমি বললাম আমি একটা ইউনিভার্সিটি চিনি, কার্টিন ইউনিভার্সিটি, তার $60 মিলিয়ন লস হয়েছে অলরেডি। যেখানে তার লাভ হওয়ার কথা সেখানে সে লসে আছে $60 মিলিয়ন। এখন তো তার কি করতে হবে? তাতে তো আসলে যেহেতু আমি আগেই বলেছি অস্ট্রেলিয়াতে এডুকেশনটা একটা বিজনেস, তো এখন তার তো এইটাকে চালু রাখতে হবে। জার্মানিতে আবার বিজনেস না, জার্মানিতে হলো এডুকেশন রাইট, এডুকেশন সবার জন্য এডুকেশন আর কি, যে কারণে টিউশন ফি খুবই মিনিমাল অথবা নাই। তো এই কারণে অস্ট্রেলিয়া কি করবে? অস্ট্রেলিয়া চাবে যে তার জন্য লস না হয়, তাই না? তো সে যেহেতু অলরেডি লসে আছে, সে যদি আবার স্কলারশিপ ওই একই পরিমাণ দিতে থাকে তাহলে তার তো লস আরো বাড়তে থাকে। তো সে কি করবে? লস কম্পেনসেশন করার চেষ্টা করবে, সেক্ষেত্রে নাম্বার অফ স্কলারশিপ কমায় দিবে। বিভিন্ন ধরনের জব অফার ছিল হয়তোবা, তারা কিছু লেকচারার নিবে অথবা বিভিন্ন সেকশনের রিসার্চ অফিসার নিবে, এগুলাকে তারা একটু শ্রিঙ্ক করে ফেলবে আর কি। তো সেক্ষেত্রে আমি বলবো যে এখন এখন অবশ্যই নাম্বার অফ স্কলারশিপ কম আছে, কিন্তু একেবারেই নাই তা না। না, স্কলারশিপ আমি দেখছি, আমার ওয়েবসাইটে আমি ঢুকে দেখলাম স্কলারশিপ অফার করছে। যে স্কলারশিপটা আগেও ছিল হায়ার ডিগ্রি বা রিসার্চ স্কলারশিপ, এটা সব ইউনিভার্সিটিতে আছে, কিন্তু হয়তোবা এই নাম্বারটা ওরা বলতেছে না, রিভিল করছে না। আগে হয়তোবা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে হয়তোবা পিএইচডি স্কলারশিপ ছিল 100-র মতো করে হয়তোবা, এখন হয়তোবা সেটা 50% করে দিচ্ছে মেবি। কারণ আমি যেটা দেখলাম ভাইস চ্যান্সেলরের একটা ইমেল, সেখানে তারা বলছে যে তারা বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট করে কিছুটা ফান্ডকে ইয়ে করছে, ফান্ড কাট করছে, এই আর কি। তবে এখানে আসলে হতাশ হওয়ার কিছু নাই। এখানে আমার মনে হয় অপরচুনিটিস ক্রিয়েট হবে যে কোনো সময়। আমার মনে হয় 2021 বা 21-এর শেষের দিকে বা 22-এর প্রথম দিকে আবার আবার বুম করবে আর কি পুরো, যেহেতু অনেকদিন ধরে অনেক মানুষ কম নেওয়া হবে। হ্যাঁ, যেমন আমি দেখেছিলাম 2012-র দিকে, 12-14-র দিকে অস্ট্রেলিয়াতে ইন্ডিয়ান স্টুডেন্ট নেওয়া মোটামুটি বন্ধ করে ফেলেছিল। তো সেক্ষেত্রে আমি দেখলাম বাংলাদেশ থেকে যারাই মোটামুটি অ্যাপ্লাই করেছে তারা খুব ভালো ভালো ইউনিভার্সিটিতে ভালো ভালো ফান্ড পেয়েছিল। কারণ কি, ইন্ডিয়ান স্টুডেন্ট আসা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু একটা বড় একটা কম্পিটিশন আর কি, কম্পিটিশনটা অনেকটা কমে যায় আর কি। হ্যাঁ, আমাদেরকে আসলে আমাদের দেশের স্টুডেন্টদেরকে আসলে কম্পিট করতে হয় ইন্ডিয়া অথবা চায়নাদের সাথে, কারণ এরা আসলে বাইরে হায়ার স্টাডিতে প্রচুর পরিমাণে আসে। তো এই কারণে আমি বলবো যে স্কলারশিপ, নাম্বার অফ স্কলারশিপ হয়তো কমে গেছে আপাতত, মানে অ্যাপারেন্টলি মনে হচ্ছে কমে গেছে, বাট এটা আসলে কিছুদিন ওয়েট করলে এটা অনেক গুণ বেড়ে যাবে আশা করা যায়। জহুরুল। জি ভাইয়া, জার্মানি নিয়ে একটা প্রশ্ন ছিল। জার্মানিতে যেহেতু কি বলে টিউশন ফি নাই বা খুব কম, এক্ষেত্রে প্রশ্ন ছিল যে আহ, যদি জার্মানিতে যায় তাহলে পার্সোনাল যে খরচটা, এক্সপেন্সটা, এটা কি পার্ট টাইম জব করে কভার করা সম্ভব কিনা, এটা নিয়ে দু আচ্ছা, একটা কথা। আমি আমি যে প্ল্যানে গিয়েছিলাম, আমি আসলে মোটামুটি আমি আমার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আমি নিয়ে গিয়েছিলাম, যে আমি চিন্তা করেছিলাম হয়তোবা আমাকে এই টাকাটা পুরোটাই ওখানে ওখানে খরচ করতে হবে, এরকম একটা প্ল্যান নিয়ে। হ্যাঁ, মাথা পিছু মোটামুটি $500, 500 ইউরোর মতো প্ল্যান করে আমি নিয়ে গিয়েছিলাম, যে অ্যাটলিস্ট মোটামুটি 1.5 বছর চলা যায় কিনা, 6 মাস হয়তো বা কিছু করে টরে আমি চলতে পারবো। তো লাকিলি যাওয়ার পরে আমি দেখেছি যে ওখানে আসলে জবের অপরচুনিটিস আছে, স্টুডেন্টরা নর্মালি যেটা করে পার্ট টাইম জব পায়, মোর আর লেস সবাই পায়। হুম, এবং আমি আমি খুব কম মানুষই দেখেছি যারা পার্ট টাইম জব পায়নি, সবাই কিছু না কিছু ওখানে করেছে। হ্যাঁ, এবার আমিও ওখানে আমি মার্সিডিজ বেন্সের ফ্যাক্টরি ছিল, ওখানে আমি কাজ করেছি, মানে অ্যাজ এ লেবার হিসেবে কাজ করেছি, ওখানে কাজ পাওয়া যায়, স্টুডেন্ট স্টুডেন্ট জব হিসেবে কাজ করেছি। এবং জার্মানিতে আমি এটা অ্যাভেলেবেল দেখছি, এটা কেউ যদি করতে চায় আমার মনে হয় না অসম্ভব। হ্যাঁ,
সেম অস্ট্রেলিয়াতেও আছে বিভিন্ন ধরনের আউটলেট আছে, বিভিন্ন ধরনের শপিং মল আছে, এগুলাতে মোটামুটি কাজ পাওয়া যায়, ক্লিনার হিসেবে আছে কাজ পাওয়া যায়, স্টুডেন্ট জব আছে, করা যায়, সার্ভাইভ করা যায়, এটা অসম্ভব কিছু না। কিন্তু যেহেতু অস্ট্রেলিয়াতে যদি টিউশন ফি দিয়ে আসা হয়, তাহলে সেক্ষেত্রে টিউশন ফি প্লাস লিভিং কস্ট দুইটা কভার করা একটু ডিফিকাল্ট হয়ে যায় আমার মনে হয়। কারণ একটা বড় অঙ্কের টিউশন ফি দিতে হয় অস্ট্রেলিয়াতে, প্লাস শুধু জব করে দুইটা কভার করাটা ডিফিকাল্ট। আমার মনে হয় লিভিং কস্টটা কভার করা যেতে পারে, কিন্তু টিউশন ফিটা ডিফিকাল্ট হয়ে যাবে। এত এত পরিমাণ, এত বড় অঙ্কের একটা টিউশন ফি পার্ট টাইম করে শুধু কালেক্ট করার চিন্তা করাটা আসলে ঠিক হবে না আমার কাছে মনে হয়েছে। জরুর। জি ভাই, একটা প্রশ্ন ছিল, যদিও আমরা মনে হয় অলরেডি কভার করছি, যে সিজিপিএ যদি আন্ডার 3 হয়, সে কি জার্মানিতে জি পোস্ট গ্রাজুয়েট অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই, মানে তার? হ্যাঁ, জার্মানিতে খুব বেশি ইয়ে না। আমি যেটা বললাম, জার্মানিতে যে জিনিসগুলো দেখে, যে ছেলেটা আসলে কতটুকু সোশ্যালি সাউন্ড, মানে সে আসলে মানুষের সাথে ইন্টারাক্ট করে কিনা, সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত কিনা। হ্যাঁ, কারণ কি ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রি গুলা তো আমরা জানি বর্ডারলেস, তারা মোটামুটি 27টা কান্ট্রির মতো সবাই একসাথে বসবাস করতেছে, তাই না? তার মানে হলো তারা অনেক সোশ্যালি সাউন্ড, তাই না? তারা সবার সাথে একটা ইন্টারাকশন আছে। তো এই এই ধরনের যোগ্যতাটাকে অস্ট্রেলিয়াতে খুব ভালো, জার্মানিতে খুব ভালোভাবে দেখা হয়, যে মানুষ আসলে সোশ্যালি কতটুকু মানে কমিউনিকেশন স্কিল কতটুকু ভালো, সে আসলে সমাজের সাথে যুক্ত কিনা, সে কি মানে একেবারে মানে সোশ্যালি কতটুকু মানে নিজেকে সে কম্ফর্টেবল করে করে করছে আর কি। তো এই জন্য আমি বলবো যে জার্মানিতে লো সিজিপিএ কোনো ব্যাপার না, কারণ আমাদের সময় আমরা যারা গিয়েছিলাম, দুই একজন বাদে অধিকাংশই সিজিপিএ ছিল লো। সো লো সিজিপিএ আসলে খুব একটা বড় ফ্যাক্ট না। ইভেন রিসেন্টলি আমি দেখেছি যে খুবই খুবই পুয়ার সিজিপিএ নিয়ে জার্মানিতে সে মোটামুটি অ্যাডমিশন পেয়েছে। তো এটা এটা জার্মানিতে অসম্ভব কিছু না। জি ভাই, আমরা অলমোস্ট শেষের দিকে। আচ্ছা, একটা এই প্রশ্ন একজন স্পেসিফিক করছিল, যে হচ্ছে আরটিপি এই স্কলারশিপ কি ওপেন আছে কিনা, এটা যদি আপনি আরটিপি বলতেন। স্কলারশিপ, হ্যাঁ এটা আসলে আগে যেটা আমাদেরকে ওই যে গভর্নমেন্ট স্কলারশিপ, আরটিপিটা আসলে, তো আরটিপিটা অবশ্যই ওপেন আছে। আরটিপিটা অনেক সময় মার্চ করে দিচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি প্রজেক্টের সাথে। যেমন রিসেন্টলি আমার এক কুইটিয়ানের সাথে কথা হলো, কুইন্সল্যান্ডে আছে। তো ও আমাকে বললো যে ভাই আমি এরকম কার্টিন ইউনিভার্সিটিতে একটা স্কলারশিপে অ্যাপ্লাই করেছি, এবং তাকে আসলে আমি সে আমাকে মানে রেফারি হিসেবে রাখছে। তো আমি রিকমেন্ডেশন দিলাম। তো সেখানে তার সাথে কথা হলো। তো সেখানে এসে বললো যে ভাইয়া আসলে ওই স্কলারশিপটাকে তারা মার্চ করছে আরটিপির সাথে। আগে আরটিপি হিসেবে ছিল। তো আরটিপি হয়তো বা কিছু গভর্নমেন্ট সাপোর্ট দিচ্ছে, কিছু ইউনিভার্সিটি সাপোর্ট দিচ্ছে, দিয়ে টোটাল এটাকে আরটিপি করতেছে, যেটা আগে হয়তো বা আরটিপি শুধু গভর্নমেন্টই সাপোর্ট দিত। হ্যাঁ, কমনওয়েলথ স্কলারশিপ যেটা বলতেছি আমরা। তো আরটিপি এক্সিস্ট করতেছে স্টিল, বাট বিভিন্ন ইউনিভার্সিটি এটাকে মার্চ করে ফেলছে বিভিন্ন প্রজেক্টের সাথে। ওকে ভাই, আরেকটা প্রশ্ন ছিল, মনে হয় আপনি অলমোস্ট কভার করছেন, যে এটা হচ্ছে যে স্কলারশিপটা পাওয়া যায় অস্ট্রেলিয়াতে, সেটা দিয়ে কি পাউন্ড সহ মানে লিভিং কস্টটা বের করা যায় কিনা? স্কলারশিপ যেটা পাওয়া যায়। মানে ফ্যামিলি যে পাউন্ডস নিয়ে যায়, তাহলে ও কি এটা আচ্ছা আচ্ছা আচ্ছা। বিয়ার করতে পারে কিনা? হ্যাঁ, এটা এটা হলো মানে যে স্কলারশিপ দেয়, এটাতে হয় কি মানে থেকে খেয়ে চলে যায় আর কি। মানে ওইরকম আমরা দেশে মোটামুটি যেভাবে খুব র্যান্ডম চলা যেত আর কি। হ্যাঁ, খুব আনলিমিটেড খাবার হচ্ছে, খুব মজা করে খাচ্ছি টাচ্ছি, মানে এরকম না। খুব মানে একটু চিন্তা করে খরচ করতে হয় আর কি। হ্যাঁ, মানে খুব নিম্ন মধ্যবিত্তের মতো চলা যায় আর কি। উচ্চ মধ্যবিত্তের মতো চলা যায় না, বাট চলা যায় আর কি। কেউ যদি চলতে চায় অসম্ভব, বাট ওই যে যেটা বললাম, নিম্ন মধ্যবিত্তের মতো খুব হিসাব করে চলতে হয় আর কি। হ্যাঁ, আমরা অলমোস্ট প্রায় ১ ঘন্টার কাছাকাছি এসে। একটা ছিল যে সবাই যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায়, তাহলে কিভাবে যোগাযোগ করতে পারবে? আমি মনে হয় হচ্ছে স্লাইডে ভাইয়ের একটা মেইল দেয়া আছে, এটাই জি, মনে হয় আমার যোগাযোগ আমার করতে ইমেল হবে। দিয়ে দিতে পারে। হ্যাঁ, আমার ফেসবুক আছে, ফেসবুকেও অনেকে আমাকে চেষ্টা করে, অনেকে বলে আর কি। আমার সময় থাকলে আমি অবশ্যই তাদের রেসপন্স করি কোনো কোয়ারি থাকলে, এবং কুয়েটিয়ানদের জন্য আমি সবসময় উন্মুক্ত। আহ, আজকে কুয়েট আসলে শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে সমাদৃত। ইভেন আমার কথা হলো, আমার জাস্ট আমার উপরের ফ্লোরে থাকে আমাদের 05 ব্যাচের, হ্যাঁ, ট্রিপলির মনির। হ্যাঁ, মনির থাকে আমাদের, মনির পিএইচডি করতেছে আমার উপরেই। হ্যাঁ, 05 ট্রিপলি। তো ওর সাথে মাঝে মধ্যে কথা হয় আর কি। তো হ্যাঁ, মুহিন ওখান থেকে। মুহিন কমেন্টও করছে হ্যাঁ, যে জি জি। আন্ডার, উনি মনে হয় আপনি ফোন করছে যে আপনারা ইন্সপিরেশন করছেন ওনাকে। আচ্ছা,
তো এই দেন হলো তুই কি মনিরকে চিনতে পারতেছিস? আমাদের মনির 05-এর হ্যাঁ হ্যাঁ মনিরুজ্জামান মনির। হ্যাঁ, চিনতে পারছি, বুঝতে পারছি, হ্যাঁ। মনির আমার উপরে আছে, ও পিএইচডি করতেছে আর কি। তো ওখানে মাঝে মাঝে কথা হয়েছে আর কি আমাদের সাথে। তো আমরা যেটা দেখলাম যে আমাদের কুয়েটে এখানে যেহেতু মানে আমাদের মাঝে মধ্যে দেখা হয়, তো বিভিন্ন জায়গায় আমাদের কথা হয়েছে। আসলে আমাদের কুয়েটিয়ানদের ভালো ডিমান্ড আছে বাইরে। হুম। তো সামহাও আমরা কুয়েটিয়ানরা মোটামুটি ইউনাইটেড, এবং আমরা সবসময় আমি দেখেছি আমাদের যে প্ল্যাটফর্ম গুলো আছে এবং আমাদের যাদের অ্যালুমনি বড় ভাই আছে, ছোট ভাই আছে, হ্যাঁ, আমাদের ব্যাচমেট আছে, আমরা সবাই কারোর একটা সমস্যায় পড়লে সবাই এগিয়ে আসছি, সবার জন্য সবাই কাজ করার চেষ্টা করছি। তো এই যে এইভাবে হাতে হাত ধরে এগিয়ে গেলে আমি দেখলাম গত বছরও কিন্তু বাংলাদেশের ভিতরে, হ্যাঁ, মোটামুটি আমরা একটা র্যাঙ্কিং এ চলে এসেছিলাম। তো এই র্যাঙ্কিং এ আসলে আসার জন্য আমাদের যারা অ্যালুমনি আছেন তাদের একটা কন্ট্রিবিউশন দরকার আমি বলবো। মাঝে এলো বিভিন্ন গ্রুপে থাকে যে আপনি একটু চেষ্টা করুন আপনার বস জন্য রিকমেন্ড করে, অথবা একটা একটা সার্ভে ফর্ম থাকে অনেক সময় মাহবুব স্যার, প্রফেসর মাহবুব স্যার উনি পাঠান, ওই ফর্ম গুলো জন্য আমরা একটু ফিল আপ করি। তাহলে হবে কি আসলে ভার্সিটি নিজের আন্ডার গ্রাজুয়েট ইউনিভার্সিটি যদি অনেকটা মায়ের মতো, তাই না, যে মাদার ইনস্টিটিউট বলা হয়। হ্যাঁ, হয়তো বা একজন হার্ভার্ডে চলে যেতে পারে, এমআইটি তে, বা অনেক বড় জায়গায় যেতে পারে, স্ট্যানফোর্ডে যাইতে পারেন, অথবা মিউনিকে যাইতে পারেন, অথবা মেলবোর্ন ইউনিভার্সিটিতে আসতে পারেন, কিন্তু তার মাদার ইনস্টিটিউটটা কিন্তু তাকে আসলে রিপ্রেজেন্ট করে, তাই না? তো মাদার ইনস্টিটিউটটা যদি ভালো করে তাহলে তারও কিন্তু ভালো লাগবে, তারও কিন্তু মোটামুটি রেপুটেশন ভালো হবে। তো এই জন্য সবাই সবাইকে সহযোগিতা করা। হ্যাঁ, শুধু মানে আমরা কুইটিয়ানদেরকে হেল্প করবো তা না, অন্য অন্য যারা আছেন তারাও যদি আমাদের হেল্প চাই তাদেরকেও আমরা হেল্প করব। মানবতা সবার জন্য আসলে উন্মুক্ত থাকা উচিত। তবে আমি বলবো যে, এবং আমি যখন কুয়েটে যাই আসলে তখন খুবই ভালো লাগে, কারণ এত সুন্দর ভার্সিটি, এত সুন্দর আসলে পরিবেশ, এবং এত সুন্দর করে সাজানো। বাংলাদেশে আসলে ইউনিভার্সিটি আর একটাও আছে কিনা আমার আসলে জানা নেই, কারণ আমি বেশ কিছু ইউনিভার্সিটি গিয়েছি, বাট আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমি বলবো যে আমরা অ্যালুমনি যারা আছি আমরা সবাই, এবং যারা বাংলাদেশে সবাই আছেন, আমরা আসলে বাংলাদেশের জন্য কাজ করব। বাংলাদেশের যারা পিছিয়ে পড়ছে তাদের সবার জন্য কাজ করব। হ্যাঁ, শুধুমাত্র আমরা আমাদের মতো সীমাবদ্ধ থাকবো না। আমরা বাংলাদেশের আপামর জনসাধারণ এই কোভিড-19-এ, আমি দেখেছি আমার ফ্রেন্ডরা যারা আছে তারা বাংলাদেশের, ট্রাই নামে একটা সংগঠন আছে কুয়েটের, তারা এত সুন্দর কাজ করছে কুয়েটের ব্যানারে। হ্যাঁ, তারা বিভিন্ন দুস্থ মানুষ, বিভিন্ন মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তো এইভাবে আসলে একটা ইনস্টিটিউট, হয়ে যায় একটা আস্থার নাম, তাই না? তো এই আর কি। জহরুল, ধন্যবাদ, অনেকদিন পরে তোর সাথে দেখা হলো। আর আমাকে জি আসলে ভাই, আপনাকে ধন্যবাদ সময় দিচ্ছেন। মনে করে আমাকে রাখছিস, আমি আসলে খুবই হ্যাপি বলবো, কিছুটা সময় হয়তো দিতে পারছি। জানি না আশা করি কতটুকু অন্যরা ইয়ে মোটিভেট হবে। জি ভাই। কতটুকু হেল্প হবে, বাট চেষ্টা করছি আর কি। যে আর যদি কেউ কোনো কোয়েটিয়ান্সের, অনেক সময় হয়তো বা আমরা রিপ্লাই দিতে পারি না, বাট আমি সময় করে মেসেজ গুলো দেখার চেষ্টা করি, এবং অনেককে আমি চিনি না কিন্তু আমি চেষ্টা করি তাকে অ্যাড করে তাকে ইয়ে করার। হ্যাঁ, যদি আমার মনে হয় যে সময় থাকে। অনেক সময় ফেসবুকে সবসময় ঢোকা সম্ভব হয় না। বাট জরুর ধন্যবাদ, আশা করা যায় আমরা ভবিষ্যতে আরো একসাথে কাজ করার সুযোগ পাবো। জি ভাই, আশা করি আপনি আবারও আমাদের জি, এখানে সবাই আমার জন্য দোয়া join করবেন। করবেন। জি। জি ভাইয়া, তাহলে ভাইয়া আপনার যে কোনো মেসেজ থাকে আপনি বলতে পারেন, বা আমরা শেষ করতে পারি। জি, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আমরা সবাই সবার জন্য দোয়া করব, সবাই সবার জন্য কাজ করব, আর মানবতার জন্য কাজ করব, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করব। আসলে বাইরে আসার পরে বোঝা যায় যে আসলে মানুষ আসলে কতটুকু অসহায়, বা মানুষ আসলে দেশটাকে কতটুকু মিস করে, তাই না? তো এটা আসলে দেশটা অনেক মিস করি, সবসময় দেশের জন্য কাজ করার চেষ্টা করি। হ্যাঁ, অনেকে বলে যে না, দেশে আসতে নিষেধ করে। আমরা যারা দেশের বাইরে একবার গিয়েছি আসলে আমাদের একটা বিপদ, যে আর দেশে ফিরলেই কবে বিদেশে যাব, কবে বাইরে যাব, এটা আমি শুনতে শুনতে আমি যখন জার্মানি থেকে দেশে আসছি, কাতার থেকে দেশে আসছি, কবে আমি বাইরে যাব। তো এটা আসলে দুঃখজনক। আমরা যারা দেশে বাইরে আছি তারা কবে দেশে আসবো এটা আসলে জিজ্ঞেস করা উচিত, বা এটা বলা উচিত, বা এটা এনকারেজ করা উচিত। দেশ থেকে কবে বিদেশে যাব এটা আসলে আমার কাছে মনে হয়েছে যে এটা ঠিক না। কারণ আমরা তো দেশের সন্তান, দেশেই ফিরে যাব। হয়তোবা সাময়িকভাবে আমরা বিদেশে আছি, বিদেশ থেকে আমরা জ্ঞান আহরণ করব, এবং সেই জ্ঞানটাকে আমরা আপামর জনসাধারণের ভিতরে বিলিয়ে দেবো, এটাই স্বাভাবিক।
কিন্তু আমরা মনে হয় আমার প্রতিবেশী বা আশপাশের লোকজন ধরে নিয়েছে যে এই ছেলেটা বাইরে গেছে মানে সে বাইরেই থাকবে, সে আর দেশে দেশে তার আসার দরকার নেই। তো এই ধরনের ব্যাপারগুলো থেকে থাকে। হ্যাঁ, তো আমি বলবো যে যারা দেশের বাইরে আছে, চায়নাতে যেমন বাইরের ছেলেদেরকে খুব এনকারেজ করা হয়। হ্যাঁ, বাইরে যারা ভালো ভালো কাজ করতেছে এদেরকে দেশে এনে দেশের জন্য কাজ করানোর জন্য সরকার উদ্যোগ নেয়। আমার মনে হয় আমাদের দেশেও এটা খুব সহজেই শীঘ্রই তৈরি হবে। কারণ আমাদের প্রফেসর ডক্টর আলমগীর স্যার উনি ইউজিসিতে আছেন। হ্যাঁ, উনি অত্যন্ত দক্ষ একজন এবং খুব বুদ্ধিমান এবং চৌকুশ একজন ব্যক্তি, এবং উনি আশা করা যায় ওনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশের ইউনিভার্সিটি গুলাতে, হ্যাঁ, সংস্কার কাজ হবে। হ্যাঁ, শুধুমাত্র সিজিপি এর উপর ভিত্তি করে শিক্ষক নিয়োগ না করে একজন শিক্ষকের আসলে প্রকৃত জাস্টিফিকেশন করা উচিত তার পাবলিকেশন দ্বারা, তার রিসার্চ দ্বারা, তার আদার জব এক্সপিরিয়েন্স দ্বারা, তার ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স দ্বারা। শুধুমাত্র সিজিপিএ বেস টিচার নিয়োগটাকে আসলে আমি খুবই ডিসকারেজ করি। অবশ্যই তারা মেধাবী, কিন্তু শুধুমাত্র এক সিজিপিএ কিন্তু টিচারশিপের জন্য যথেষ্ট নয়। আমি আমি বেশ কয়েকবার ইউজিসির সাথে আমি ওদের ওয়েবসাইটে ওই ফেসবুক পেজেও আমি পোস্ট করেছি এবং আমি দিয়েছি যে বাইরের দেশগুলোতে কোথাও বলা থাকে না যে কার আন্ডার গ্রাজুয়েট সিজিপিএ কত। কারণ যে ছেলেটা পিএইচডি করছে, তো সে তো অনেকগুলো ধাপ সে অতিক্রম করে এসেই পিএইচডি করছে। তো সেই তাকে যদি আবার ব্যাকে গিয়ে তাকে সিজিপিএ, ব্যাচেলার সিজিপিএ কত, এটা যদি আবার তাদেরকে আস্ক করা হয় অথবা এটাই যদি রিকোয়ারমেন্ট হয়, মেইন রিকোয়ারমেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে যারা দেশের জন্য কাজ করতে চায় আমি বলবো তাদের জন্য একটু কষ্টকর হয়ে যায়। তো আমি বলবো আমাদের দেশের সরকার, ইউজিসি এবং সবাই এই জিনিসটা উপলব্ধি করবেন, এবং আমরা যারা দেশের জন্য কাজ করতে চাই তাদেরকে আসলে দেশের জন্য কাজ করে দেওয়ার সুযোগ করে দেওয়া হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি সব ইউটিয়ান্স, সমগ্র দেশবাসী এবং মিস্টার জহুরুল ইসলাম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আশা করি আপনার কথায় অনেকেই মোটিভেট হবে। তো আজকে আমাদের সেশন এখানেই শেষ করতেছি। এখন যেহেতু খারাপ সিচুয়েশন, কোভিড-19 যেহেতু চলতেছে, আমরা সবাই আসলে স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং যার যার পক্ষ থেকে নিম্নবিত্তদের যতটা সম্ভব সহযোগিতা আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। আমাদের পরবর্তী সেশনে আবার নতুন কোনো গেস্টের সাথে দেখা হবে। ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ,